গুড মর্নিং স্টুডেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরা আগের ক্লাসে পড়েছিলাম কার্ডিওভাস্কুলার সিস্টেম, হিউম্যান কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো আজকে আমরা পড়ব আরেকটা খুব ইম্পর্ট্যান্ট সিস্টেম সম্পর্কে পড়ব হিউম্যানের, সেটা হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, বা যেটা আমরা বাংলায় বলে থাকি মানুষের পরিপাক তন্ত্র। তো আজকে যেটা আমাদের পড়ার বিষয় সেটা হলো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। দেখো, আমরা যতগুলো সিস্টেম এখনো পর্যন্ত পড়েছি, আমরা প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রেই দেখেছি তাদের আলাদা আলাদা কাজ রয়েছে। ঠিক একইভাবে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণ একটা আলাদা কাজ রয়েছে, এবং বলা যেতেই পারে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু আমাদের বডির মধ্যে যতগুলো সিস্টেম রয়েছে তার মধ্যে একটা জটিল সিস্টেমের মধ্যে পড়ে এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম বা মানুষের পরিপাক তন্ত্র। এইবার প্রথমে আমরা ডেফিনেশনটা জানব, অর্থাৎ এই হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের সংজ্ঞা কি রয়েছে। আমরা যদি দেখি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের ডেফিনেশন বা সংজ্ঞা, সেখানে দেখব যে টোটাল 4টে প্রসেস রয়েছে। অনেক জায়গায় 3টে পাবে, কিছু কিছু জায়গায় তুমি 4টেও পাবে তোমরা। তো বেসিক্যালি এই যে 4টে প্রসেস, সেই 4টে প্রসেসকে নিয়ে তৈরি হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। সেই 4টে প্রসেসের মধ্যে কি কি রয়েছে, একদম যদি আমরা প্রথমে দেখি, ডাইজেশন, বা যেটাকে আমরা বাংলা বলে থাকি পরিপাক, যেটা বাংলায় বলি পরিপাক। ঠিক এরপরেই যেটা হয় অ্যাবজর্পশন, বা যেটাকে আমরা বলি শোষণ। এরপরে রয়েছে এলিমিনেশন, বা যেটাকে আমরা এক্সক্রিশনও বলতে পারি, অর্থাৎ যে আনডাইজেস্টেড প্রোডাক্টগুলো থাকে সেগুলো শরীর থেকে বের করে দেওয়া। এই 3টে হচ্ছে মেজর। এটা ছাড়াও প্রধান এই 3টে, কিছু কিছু বইতে তোমরা আরেকটা জিনিস দেখতে পারবে, সেটা হলো অ্যাসিমিলেশন। ঠিক আছে, তাহলে টোটাল যে 4টেকে যদি আমরা মিলিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। অর্থাৎ আমরা যদি সংজ্ঞাটা এবার তৈরি করি, কি দেখতে পাবো তাহলে? আচ্ছা, অ্যাসিমিলেশনে কি একটা এস হয় না দুটো এস হয়? অ্যাসিমিলেশন আমরা এখানে কি দেখতে পাবো, তাহলে যে সিস্টেমের মাধ্যমে মানুষের দেহে ডাইজেশন, আমরা প্রত্যেকটা সংজ্ঞা আস্তে আস্তে পড়বো এবার। ডাইজেশন, তারপরে অ্যাবজর্পশন, এলিমিনেশন ও অ্যাসিমিলেশন, এই 4টে প্রসেস হয়ে থাকে, তাকেই বলবো আমরা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম। এইবার ডাইজেশন কথার অর্থ কি? না, তার আগে ডেফিনেশনটা যদি ঠিক করে বলতে হয়, দেখো সায়েন্স তো মুখস্থ করার জিনিস না, এটা তুমি ছাত্রদেরকে বলবে, এটা অবশ্যই বলবে যে দেখো সায়েন্স মুখস্থ করার জিনিস না, আমরা যেটা বুঝবো সেটা আমরা নিজের মতো করে বলবো। তাহলে ডাইজেস্টিভ সিস্টেমকে যদি তোমায় ডিফাইন করতে হয়, তুমি কী করে বলবে? দ্য অর্গান সিস্টেম উইচ ইজ রিলেটেড টু ডাইজেশন অফ ফুড, absorption of nutrients, elimination of waste and assimilation is called digestive system. কি বললাম? যে অর্গান সিস্টেমটা ডাইজেশন, অ্যাবজর্পশন, এলিমিনেশন এবং অ্যাসিমিলেশনের সঙ্গে রিলেটেড, সেই অর্গান সিস্টেমটাকে আমরা কি বলবো? ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক আছে, এবার শুরু করো। এবার আমরা ডাইজেশন বলতে কি বুঝি? এলিমিনেশন বানানটাও বোধহয় ভুল হয়েছে। ঠিক আছে, আই হবে, ই লিখেছো। আমরা ডাইজেশন বলতে কি বুঝি? দেখো, ডাইজেশন বলতে আমরা বুঝি সাধারণত যে আমরা যে ফুড পার্টিকেলগুলো খাচ্ছি, অর্থাৎ আমরা যে খাবার খাই, সেই খাবারগুলো সবসময় আমরা সিম্পল ভাবে খাই না, অর্থাৎ সিম্পল ফুড খাই না। কখনো কখনো আমরা কমপ্লেক্স আকারে খাই, অর্থাৎ জটিল খাবার খাই, আবার কখনো কখনো সরল খাবার খাই। তো যে জটিল খাবার যেগুলো খাচ্ছি, অর্থাৎ যেগুলো কমপ্লেক্স ফুড, সেগুলোকে আমাদেরকে কি করতে হবে? আগে ভেঙে নিতে হবে। কিসে আনতে হবে? একদম সরল ফর্মে নিয়ে আসতে হবে, যাতে পরবর্তী যে স্টেপ অর্থাৎ অ্যাবজর্পশন, সেই স্টেপটা হতে পারে। তাহলে ডাইজেশন কথার অর্থ ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড
ইনটু সিম্পলিয়ার ফর্ম, অর্থাৎ কমপ্লেক্স যে ফুড রয়েছে সেটা ভেঙে গিয়ে একদম সিম্পল ফর্মে চলে আসবে, যাতে আমাদের পরবর্তী যে স্টেপ অ্যাবজর্পশন এটা হবে, না হলে কিন্তু এই স্টেপটা হবে না, অ্যাবজর্পশন হবে না, সেটাকেই বলবো আমরা ডাইজেশন। ডাইজেশন তার মানে আমরা যা যা খাই সব কিছুর কি ডাইজেশনের দরকার পড়ে? সব কিছু ডাইজেশন হয় না, কিছু কিছু ফুড মানে যেগুলো আমাদের কমপ্লেক্স ফুড সেগুলোরই ডাইজেশন দরকার, তাই না? যেমন ভিটামিনস, মিনারেলস, এগুলোর কোনো ডাইজেশন লাগে না, এগুলো ডাইরেক্টলি অ্যাবজর্ব হয়। আবার গ্লুকোজ ডিরেক্টলি অ্যাবজর্ব হবে, কারণ এটা অলওয়েজ আগে থেকে সেটা সিম্পল ফর্মে রয়েছে। ঠিক। ডাইজেশনে আমরা দেখলাম কি কমপ্লেক্স যে ফুড রয়েছে সেটা একদম ভেঙে গিয়ে একদম সিম্পল ফর্মে চলে আসবে, সেটাকে বলবো আমরা ডাইজেশন। এইবার এখানে দুটো জিনিস রয়েছে, এই যে ডাইজেশন যেটা আমি বললাম যে কমপ্লেক্স ফুড থেকে একদম সিম্পল ফর্মে চলে আসা। কখনো কখনো তোমরা আগে হয়তো ছোটবেলায় যে অঙ্ক করেছো, তোমরা দেখবে যে 4 জন শ্রমিক একটি কাজ করতে গেল, কিন্তু কাজ করতে গিয়ে তাদের 10 দিন সময় লাগে, কিন্তু 2 দিন করে আবার তারা সবাই ফিরে চলে এলো। এখানে কিন্তু কাজটা কমপ্লিট তাদের হলো না, কিন্তু তারা কাজটা শুরু করেছিল ঠিকই, কিন্তু তারা কাজটা কমপ্লিট করতে পারলো না। ঠিক এখানেও আমরা দেখতে পাবো মানে কিছুটা কাজ করলো, পুরোটা কমপ্লিট করলো, পুরো কাজ। হ্যাঁ, এবার এখানেও আমরা দেখতে পাবো যে ডাইজেশন হয়তো শুরু হয়ে গেছে, কিন্তু সেটাকে একদম সিম্পল ফর্মে না এনেই কি করেছে, কাজটা সে ছেড়ে দিয়েছে। তখন সেটাকে ডাইজেশনের দুটো আমরা জিনিস দেখতে পাবো, মানে ইন্টারমিডিয়েট কোনো একটা ফর্ম অফ দিয়ে এসে হ্যাঁ ঠিক। সেটা কি হয়ে গেল। একটাকে বলবো আমরা পার্সিয়াল ডাইজেশন, আর একটাকে বলবো কমপ্লিট ডাইজেশন। পার্সিয়াল কথার অর্থ তোমরা জানো হয়তো অনেকেই, পার্সিয়াল কথা মানে আংশিক, পার্সিয়াল কথার বাংলা মানে হচ্ছে আংশিক। পার্সিয়াল ডাইজেশনে কি হবে, ফুড যা কোনো ইন্টারমিডিয়েট ফর্মে, মানে পুরোপুরি অ্যাবজর্বেবল ফর্ম অফ দি আসলো না, কোনো একটা ইন্টারমিডিয়েট ফর্ম, মাঝামাঝি কোনো একটা জায়গা অব্দি ভাঙলো, একটা জায়গা দিয়ে তার ডাইজেশনটা বন্ধ হয়ে গেল, সেই ধরনের ডাইজেশন বলবো আমরা পার্সিয়াল ডাইজেশন। না বন্ধ হয়ে গেল কেন, তারপরেও সেটা ভেঙে কমপ্লিট ডাইজেশন হবে, মানে ইন্টারমিডিয়েট স্টেজ অবধি যখন আসছে তখন সেই ডাইজেশনটা পার্শিয়াল ডাইজেশন হলো, পার্সিয়াল ডাইজেশন। তারপরে তার আবার ফার্দার ডাইজেশন হয় যখন কমপ্লিট হবে, তখন সেটাকে আমরা কমপ্লিট ডাইজেশন বলবো। ডাইজেশনের ক্ষেত্রে কি হবে, একদম সিম্পল ফর্মে চলে আসবে, অ্যাবজর্বেবল ফর্ম লেখো, ঠিক আছে? সিম্পল থাকুক না থাকুক, হোক হোক সিম্পল ফর্ম বা অ্যাবজর্বেবল ফর্ম, কারণ অ্যাবজর্ব যেটা হচ্ছে সেটা তো সিম্পল ফর্মই হচ্ছে। কমপ্লিট ডাইজেশনের ক্ষেত্রে কি হবে, একদম সিম্পল ফর্মে ফুডটা চলে আসবে। তাহলে আমরা দেখলাম ডাইজেশন কথার অর্থ হচ্ছে ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড ইনটু সিম্পলিয়ার ওয়ান, যেই ফর্মটা হলে কি হয়, অ্যাবজর্পশন সম্পন্ন হবে, সেটাকে বলবো তার ডাইজেশন। এবার এই ডাইজেশনের একটা হচ্ছে পার্সিয়াল ডাইজেশন, পার্সিয়াল কথা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট ফর্ম, মানে একটা ইন্টারমিডিয়েট ফর্ম, অর্থাৎ একদম সিম্পল ফর্মের আগে কোনো একটা ফর্মকে বলবো আমরা পার্সিয়াল ডাইজেশন। মানে এটাকে একটু যদি সহজ করে তোমায় ছাত্রদের বোঝাতে হয়, একটু তোমায় ইন্টারাপ্ট করছি, হ্যাঁ? দেখো ডাইজেশন মানে কি, ব্রেকডাউন। কার ব্রেকডাউন? খাওয়ারের বড় বড় মলিকিউলগুলোকে ভেঙে আমি ছোটো ছোটো মলিকিউল তৈরি করছি, তাই তো? এটা সহজভাবে বলতে গেলে ধরো তুমি একটা পাথর ভাঙবে, বা এই যে বাড়ি বানানোর সময় অনেক সময় আমাদের কি বালি চালুনি দিয়ে আমরা কি করি, বালিটাকে চেলে নিই। কেন চেলে নিই? যাতে নেটের ভেতর দিয়ে বালিগুলো পড়ে যেতে পারে, আর ওর মধ্যে যে নুড়ি যেগুলো রয়েছে, পাথর যেগুলো রয়েছে, সেগুলো যেন আটকে যায় নেটে, তাই তো? এবার আমি তোমাকে হাতে একটা হাতুড়ি দিলাম, দিয়ে বললাম যে পাথরটাকে এমনভাবে ভাঙো, নুড়িটাকে এমনভাবে ভাঙো যাতে ওটা নেটের ভেতর দিয়ে পড়ে যায়। তুমি কি করলে? হাতুড়ি দিয়ে ওই নুড়িটার ওপরে তুমি 2 ঘা মারলে, নুড়িটা 4টে টুকরোয় ভেঙে গেল। তার মানে কি, তার ব্রেকডাউন হলো। কিন্তু ততটাও ব্রেকডাউন হলো না যতটা হলে সেটা নেটের ভেতর দিয়ে পড়ে। তাহলে ব্রেকডাউনটা কী হলো? পার্শিয়াল ব্রেকডাউন হলো। আমি বললাম এতে হবে না ভাই, আমি তোমায় বলেছি আরও ছোটো করতে যাতে ওটা নেটের ভেতর দিয়ে পড়ে। তুমি কী করলে? হাতুড়ি নিয়ে আরও 10 ঘা মারলে, তখন সেটা এতটাই ছোট হয়ে গেল, গুঁড়ো গুঁড়ো বালির মতো দানা হয়ে গেল, তখন সেটা নেটের ভেতর দিয়ে পড়ে গেল। তাহলে এক্ষেত্রে ব্রেকডাউনটা কী হলো? কমপ্লিট ব্রেকডাউন। তার মানে পার্শিয়াল ব্রেকডাউন হওয়ার পরেও তুমি সেটাকে আরও ভেঙে কমপ্লিট ব্রেকডাউন করতে পারো। বোঝানোর উদ্দেশ্য একটা, ডাইজেশনটাও এরকম হয়, পার্শিয়াল ডাইজেশন এবং কমপ্লিট ডাইজেশন। পার্শিয়াল ডাইজেশন মানে কি, খাবারের মলিকুলটা ভেঙেছে, কিন্তু যতটা ভাঙলে সেটা অ্যাবজর্ব হতো অতটা ভাঙেনি, মাঝামাঝি কোনো একটা পর্যায় অবধি ভেঙেছে, পার্শিয়ালি ডাইজেশন হয়েছে সেটা, তাই পার্শিয়াল ডাইজেশন, ঠিক আছে? আংশিক ডাইজেশন হয়েছে।
এবার সেটাকে ফার্দার ভাঙতে ভাঙতে যখন সেটা একদম সিম্পল ফর্মে চলে আসবে, অর্থাৎ অ্যাবজর্বেবল ফর্মে চলে আসবে, তখন সেই ডাইজেশনটাকে আমরা বলবো কমপ্লিট ডাইজেশন। ঠিক আছে, এবার একটু বুঝিয়ে মানে উদাহরণ দিয়ে দিয়ে বলো, ছাত্রদের সুবিধা হবে। এরপর হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের বাংলা মান হলো শোষণ, অর্থাৎ এই যে ব্রেকডাউন অফ কমপ্লেক্স ফুড ইনটু সিম্পলিয়ার, অর্থাৎ জটিল খাবারটা ভেঙে একদম সরল আকারে চলে আসে। এই যে সরল আকারে চলে আসা মানেই আমাদের বডি কি করবে, তাকে শোষণ করবে। বডির মধ্যে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, আস্তে আস্তে আমি সেগুলো বলছি। সেই জায়গাটা নির্দিষ্ট স্ট্রাকচার রয়েছে, একটা গঠন রয়েছে, তার নির্দিষ্ট একটা মেকানিজম রয়েছে। সেই পদ্ধতিতে সে খাবারটাকে কি করবে, সে শোষণ করে নেবে, অর্থাৎ অ্যাবজর্ব করে নেবে। এটাকে বলবো আমরা অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কথার অর্থ যে ডাইজেস্টেড, অর্থাৎ একদম কমপ্লিটলি ডাইজেস্টেড যে ফুড পার্টিকেল, সম্পূর্ণভাবে ডাইজেস্টেড খাদ্যের কণা, অর্থাৎ যাকে আমরা ভাঙতে পারবো না, তার থেকে নিউট্রিয়েন্টসগুলো শোষিত হয়ে যাবে, শোষণ করে নেওয়া হচ্ছে অ্যাবজর্পশন। ওকে, তাহলে অ্যাবজর্পশনের আমরা দেখব এরপর হচ্ছে এলিমিনেশন। আচ্ছা, আমরা যতটা খাবার খাই, সেই খাবারের মধ্যে কিছু প্রোডাক্ট থাকতে পারে বা কিছু কম্পোজিশন থাকতে পারে যেটা কিন্তু আমাদের বডি সেটাকে ডাইজেস্ট করতে পারবে না। অর্থাৎ আমাদের বডির মধ্যে যে এনজাইমগুলো রয়েছে বা উৎসেচকগুলো রয়েছে, যারা এই ডাইজেশন কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু সেই প্রোডাক্টগুলোকে বা সেই কম্পোনেন্টগুলোকে কি করবে, ডাইজেস্টেড করতে পারবে না, এবং সেগুলো আমাদের বডির ক্ষেত্রে একটা বর্জ্য পদার্থ। বডি চাইবে সেগুলোকে বের করে দিতে, যদি বডির ভেতরে থাকে সেগুলো আমাদের বডির পক্ষে ক্ষতিকারক। তো সেগুলো বডি থেকে আমাদের বের করে দেওয়াটা কি বলা হচ্ছে, এলিমিনেশন। এলিমিনেট করে দেওয়া মানে বের করে দেওয়া। এলিমিনেশন কথার অর্থ হচ্ছে কি, না যে সমস্ত আনডাইজেস্টেড ফুড পার্টিকেল রয়েছে, অর্থাৎ যেগুলো বডির মধ্যে ডাইজেশন হচ্ছে না, আমাদের এনজাইমের সেগুলোকে ডাইজেস্ট করার মতো ক্ষমতা নেই, সেই আনডাইজেস্টেড যে ফুড পার্টিকেল রয়েছে সেগুলো বডি থেকে বের করে দেওয়াকে বলা হচ্ছে এলিমিনেশন। এর জন্য একটা নির্দিষ্ট অর্গান রয়েছে, আমরা আস্তে আস্তে সেগুলো জানব। মানে কিসের মাধ্যমে কিছু ডিফিকেট করে দিচ্ছি সেটাকে, তাই তো, ইন দ্য ফর্ম অফ ফিসিস, স্টুলের মতো আকারে। এরপর হচ্ছে অ্যাসিমিলেশন। আচ্ছা, অ্যাসিমিলেশন কথার অর্থ কি? দেখো, এই যে অ্যাবজর্পশন হয়ে যাওয়ার পর, অ্যাবজর্পশন যখন বডির মধ্যে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর, একদম কমপ্লিটলি ডাইজেস্টেড ফুড পার্টিকেল, এবার সেই নিউট্রিয়েন্টটাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। নিউট্রিয়েন্টটাকে কাজে লাগাতে হবে। এবার নিউট্রিয়েন্টকে কাজে লাগাতে গেলে আমাদের কি কি করতে হবে, নিউট্রিয়েন্টটাকে পৌঁছে দিতে হবে কোথায়, কোষে কোষে বা সেলে সেলে পৌঁছে দিতে হবে। এই যে পৌঁছে দেওয়ার কাজটা কি করবে, ব্লাড করবে বা রক্ত করে থাকবে। তাহলে এই যে নিউট্রিয়েন্ট যেটা অ্যাবজর্ব হয়েছে বা শোষণ হয়েছে, সেই নিউট্রিয়েন্টটাকে রক্তের মাধ্যমে পরিবাহিত করে বডির বিভিন্ন সেলে সেলে পৌঁছে দেওয়া, এবং সেই বডির ভেতরে সেটা পৌঁছে যাওয়ার পর সেলের ভেতরে সে কি করবে, তার যাবতীয় যে কাজ, এটিপি প্রোডাকশন বা অন্যান্য যে কাজ, সেগুলো সে করতে থাকবে। এই কথাটাকে বলা হয় অ্যাসিমিলেশন। এটাকেই বলা হয় অ্যাসিমিলেশন। অর্থাৎ অ্যাসিমিলেশন কথার অর্থ যে অ্যাবজর্ব যে নিউট্রিয়েন্ট ফুড পার্টিকেল, সেই নিউট্রিয়েন্ট ফুড পার্টিকেল রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কোথায় পৌঁছে যাবে, শরীরের বিভিন্ন কোষে কোষে পৌঁছে যাবে। কেন পৌঁছে যাবে না, শরীরের কোষের মধ্যে পৌঁছে সে কি করবে, এটিপি প্রোডাকশন করতে পারে, অথবা যার অন্য কোনো কাজ থাকবে সেটা করতে পারবে। এই কথাটাকেই বলা হয় অ্যাসিমিলেশন। সাপোজ ধরো এটা একটা, এখানে একটা সেল রয়েছে, এখানে একটা সেল রয়েছে, এটা ধরো ব্লাড ভেসেলস। সেলের কাজ দিয়ে গেছে। আচ্ছা, ব্লাড ক্যাপিলারি লেখা তাহলে। ক্যাপিলারি একটা ব্লাড হ্যাঁ, ভেসেল, ঠিক আছে। আর এটা কোনো একটা সেল, বডির মধ্যে যে কোনো একটা পোরশনের সেল। এটা ফুড পার্টিকেল বা নিউট্রিয়েন্ট, যেটা অ্যাবজর্ব হয়ে গেছে, একটা নিউট্রিয়েন্ট। এই নিউট্রিয়েন্ট কেউ ব্লাডের মাধ্যমে এইভাবে যেতে থাকবে, ব্লাড স্ট্রিমের মাধ্যমে গিয়ে সেলের ভেতরে এন্ট্রি করে গেল।
এই সেলটার দরকার ছিল এই নিউট্রিয়েন্টটা, সেটা এন্ট্রি করেছে। এবার গিয়ে এরা বিভিন্ন ধরনের কাজ করবে, সাপোজ ধরো গিয়ে এটিপি প্রোডাকশন করেছে, ঠিক আছে। দেখো একটা জিনিস তোমায় বলি, এই যে এক মানে ব্লাড ভেসেলের ভেতর থেকে যে সেটা বেরিয়ে এসে সেলের মধ্যে যাচ্ছে, এটা কোথায় হয় অ্যাকচুয়ালি, কোন ধরনের ব্লাড ভেসেলে সম্পন্ন হয়? ব্লাড ক্যাপিলারিতে হয়, তাই তো? সেই জন্য আমি ব্লাড ক্যাপিলারি লিখতে বললাম, কারণ ব্লাড ভেসেল বলতে সেটা তোমার আর্টারি বোঝায়, ভেন বোঝায়, ক্যাপিলারি বোঝায়। এটা স্পেসিফিক্যালি হচ্ছে ক্যাপিলারির ক্ষেত্রেই হয়, তাই না? কারণ ওর ওয়ালটা খুব পাতলা হয়। এক্সট্রিম যেখানে যেখানে সেখানে ক্যাপিলারি থাকে, ঠিক। তো সেখানে তাহলে এই যে এই ইনসিডেন্টটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। এটাকে বলা বেসিক্যালি অ্যাসিমিলেশন। অ্যাসিমিলেশন মানে হচ্ছে কি না, যে ফুড পার্টিকেলটাকে আমরা অ্যাবজর্ব করলাম আমাদের ইন্টেস্টিন দ্বারা, সেটাকে সঠিক কাজে লাগানো, সেটা হচ্ছে অ্যাসিমিলেশন। আচ্ছা আচ্ছা, আমি কি একটু সহজ করে বলতে পারি জিনিসটা? হ্যাঁ, দেখো ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা প্রোটিন খাচ্ছি, এবার প্রোটিন নিলে প্রোটিন তো প্রোটিন হিসাবে অ্যাবজর্ব হবে না, তাকে সিম্পলিয়ার ফর্মে আসতে হবে। যেমন ধরো অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্ব হলো। এবার এই অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরের মধ্যে গিয়ে কী হবে? অ্যামাইনো অ্যাসিডগুলো কী, মানে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়েই প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিনকে ভাঙতে 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 সেটা অ্যামাইনো অ্যাসিডে আসবে, তার মানে সেটা ডাইজেশন হলো, তারপর সেটার অ্যাবজর্পশন হলো অ্যামাইনো অ্যাসিড হিসাবে। এবার সেটা আমাদের শরীরের মধ্যে ঢুকে আবার কী হবে? অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ে জুড়ে আবার প্রোটিন তৈরি হবে। এটাকেই বলা হয় অ্যাসিমিলেশন। মানে জিনিসটা কেমন হয় চিন্তা করো, ধরো তোমার বাড়িতে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার একটা খুব সুন্দর একটা দোকানে দেখলে খাট বিক্রি হচ্ছে, তোমার পছন্দ হলো, তুমি একটা লরি ভাড়া করলে, খাটটা নিয়ে তোমার বাড়ির কাছে নিয়ে আসলে। এবার এই খাটটা কি তোমার দরজা দিয়ে ঢুকবে? ঢুকবে না। দরজার আন্দাজে খাটটা বড়, তোমায় তাহলে কী করতে হবে? খাটটাকে পাট পাট করে খুলতে হবে, খুলে তোমার ঘরের মধ্যে ঢোকাতে হবে। এবার ঘরের মধ্যে ঢুকে আবার পার্টগুলোকে জুড়ে দিয়ে তুমি এই খাটটাকে আবার ঘরে তুমি সেট করে দিলে। ঠিক সেরকম তুমি যখন প্রোটিন কনজিউম করছো, বা আমি যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আমি একটা উদাহরণ দিচ্ছি, যখন তুমি প্রোটিন কনজিউম করছো, তখন প্রোটিন তো প্রোটিন হিসাবে অ্যাবজর্ব হবে না, তাকে ভাঙতে হবে, ছোট হতে হবে, সিম্পলিয়ার ফর্মে আসতে হবে, সেটা অ্যামাইনো অ্যাসিড হিসাবে অ্যাবজর্ব হলো। এবার শরীরের মধ্যে ঢুকে কী হবে? এই অ্যামাইনো অ্যাসিডগুলো আবার জুড়ে জুড়ে কী তৈরি হবে? প্রোটিন তৈরি হবে, তাই তো? এটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। ঠিক আছে, এগো এরকম উদাহরণ দিয়ে বলা যেতে পারে ছাত্রদের। এবার ডাইজেশনে দুটো টাইপস রয়েছে। একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন, আর একটা হলো কেমিক্যাল ডাইজেশন। আচ্ছা, মেকানিক্যাল ডাইজেশন কথার অর্থ কি? তোমরা হয়তো দেখে থাকবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কি করে? বেসিক্যালি তারা স্ক্রু, নাট, রেঞ্জ এগুলো নিয়ে কাজ করে। আর কেমিক্যাল ইঞ্জিনিয়ার কাজ কি না, দুটো কেমিক্যালস রয়েছে তাকে মিশিয়ে একটা নতুন ধরনের কেমিক্যাল তৈরি করা। ঠিক আমাদের শরীরের মধ্যেও ডাইজেশনের দুটো পার্ট, একটা হচ্ছে মেকানিক্যাল ডাইজেশন আর একটা হচ্ছে কেমিক্যাল ডাইজেশন। এই মেকানিক্যাল ডাইজেশনে যে ফুড পার্টিকেল যেটা রয়েছে, যেটা আমরা খাচ্ছি, তার কিন্তু কেমিক্যালি কোনো চেঞ্জ ঘটছে না, অর্থাৎ তার ভিতরে কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, কিন্তু ওই ফুড পার্টিকেল কি হচ্ছে? ভেঙে 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 ছোট ছোট খণ্ডে পরিণত হয়ে যাচ্ছে। মানে মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে ভাঙা হচ্ছে। ফোর্স আমরা অ্যাপ্লাই করছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যেমন মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করে তার কাজ করে, তো সেখানে ছোট ছোট আমরা এটাকে খণ্ডে পরিণত করছি, কিন্তু ওই ফুড পার্টিকেলের ভেতরে কোনো কিন্তু কেমিক্যাল চেঞ্জ ঘটছে না, অর্থাৎ কোনো তার পরিবর্তন ঘটছে না, কিন্তু তার সাইজের পরিবর্তন ঘটছে, তার আকারের পরিবর্তন ঘটতে পারে। এটাকে বলবো আমরা মেকানিক্যাল ডাইজেশন। আর এই মেকানিক্যাল ডাইজেশন এখানে বেসিক্যালি আমরা কোথাও এটা মাউথ, অর্থাৎ আমাদের যে মুখ, অর্থাৎ বাক্যাল ক্যাভিটি, আমরা আস্তে আস্তে পড়বো, সেই মাউথের মধ্যে কি রয়েছে? মেকানিক্যাল ডাইজেশন হয়। এর জন্য কারা কারা থাকে জানো তোমরা? টিথ রয়েছে, আমাদের টাং রয়েছে, এরা কি করে? মেকানিক্যাল ডাইজেশনের সঙ্গে রিলেটেড। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে মেকানিক্যাল ডাইজেশন, এই মেকানিক্যাল ডাইজেশনে কিন্তু কোনো এনজাইম কাজ করে না। এনজাইম কিন্তু মেকানিক্যাল ডাইজেশনে কোনোই কাজ করে না। মেকানিক্যাল ডাইজেশনে এনজাইমের কোনো ভূমিকাই নেই। প্রধান ভূমিকা রয়েছে কার? টিথ।
দাঁত দিয়ে খাওয়াটাকে কেটে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে। সাপোজ ধরো এটা একটা আমরা বড় একটা কোনো কিছু খাবার, ওটা পাশে কি লিখলে, টিতের পাশে? টাং, টাং। বানানটা ভুল লিখেছো, TONGUE, TONGUE। সাপোজ ধরো কোনো একটা আমরা খাবার খেলাম, সাইজটা অনেকটাই বড়, তো এই বড় সাইজের খাবার আমরা কি গিলে খেতে পারবো? অবশ্যই খেতে পারবো না। আর যদি ইনকেস খেয়েও নেই, তা কিন্তু হজমও করতে আমরা পারবো না, কারণ আমাদের শরীরের ভেতরে এনজাইম এত বড় খাবারকে হজম করতে সহজে পারবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে না, এটাকে ছোট 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 খণ্ডে পরিণত করতে হবে, যাতে এনজাইমগুলো সহজে ওটা কি করতে পারে, ডাইজেস্ট করতে পারে তার উপরে, আর আমরা সহজে ওটাকে খেতে পারি। তো এটার উপরে কি করা হবে না, টিথ, টাং, এগুলো সব এর উপরে কাজ করবে। আমরা যখন কোনো কিছু খাবার চিবাই, চুইং করি, বেসিক্যালি চুইং যখন করি তখন দাঁত দিয়ে ছিঁড়ে 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 খাই। আমাদেরকে বলা হয় যে বেশিক্ষণ ধরে চিবিয়ে খাও। যদি আমরা তাড়াহুড়ো করে খেয়ে নিই, তাহলে আমরা কি করব, সেটাকে আমরা ভালোভাবে ডাইজেস্ট করতে পারবো না। মানে তার মেকানিক্যাল ডাইজেশনটা ভালো হলো না আর কি, ভালো ভালো মানে আমি খুব ছোট ছোট টুকরোয় কাটতে পারলাম না। কারণ আমাদের যে আমরা তো আর তৃণভোজী প্রাণী না যে তাড়াহুড়ো করে খেয়ে নেবো, পরবর্তীকালে সেটাকে আবার, যেটাকে তোমরা হয়তো গ্রামের ভাষায় বলো জাবর কাটা, সেইভাবে করবো, সেটা তো আমাদের ক্ষেত্রে হয় না। তাই জন্য আমাদেরকে সময় নিয়ে ধীরে 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 কি করতে হবে, চিবিয়ে চিবিয়ে মেকানিক্যাল ডাইজেশন করে খেতে হবে। তাহলে এটাকে যদি আমরা মেকানিক্যাল ডাইজেশন করি, তখন ফুড পার্টিকেলটা এইভাবে ছোট 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 খণ্ডে পরিণত হয়ে যাবে। এই ছোট ছোট খণ্ডে পরিণত করলে কি হবে না, এনজাইম যেটা রয়েছে, এনজাইম যেগুলো রয়েছে তার কাজটা আরো ভালো হবে। আরো ভালো হবে। এনজাইম যদি এর উপরে কাজ করতো, যতটা কষ্ট হতো, এখানে তার কষ্টটা অনেক কম আর তার রেজাল্টটা অনেক ভালো হবে। বুঝতে পারছো? তাহলে এটা তো মেকানিক্যাল ডাইজেশন। তার মানে মেকানিক্যাল ডাইজেশনের জন্য কেমিক্যাল ডাইজেশনের একটু সুবিধা হয়ে গেল। কেমিক্যাল ডাইজেশনের সুবিধা হয়ে গেল। এইবার আসি কেমিক্যাল ডাইজেশন। এই কেমিক্যাল ডাইজেশন সম্পূর্ণ একটু আলাদা, একটু নয় অনেকটাই আলাদা, পুরোটাই আলাদা, এবং এটা একটা অনেকটাই জটিল প্রসেস বলা যেতে পারে। এই কেমিক্যাল ডাইজেশনে সাহায্য করবে এনজাইম। মানে এখানে আমরা কেমিক্যাল রিঅ্যাকশন দেখতে পাবো। এই এনজাইমগুলো রয়েছে আমাদের শরীরে, অসংখ্য এনজাইম রয়েছে, আস্তে আস্তে আমরা পড়বো। সেই এনজাইমগুলো কি করবে, কেমিক্যাল ডাইজেশন করবে। কেমিক্যাল ডাইজেশন কথা হচ্ছে কি, এই যে ফুড পার্টিকেলটা ধরে এটা তৈরি হয়েছে, এই ফুড পার্টিকেলের উপরে কাজ করবে এবার এনজাইম। যখন এর উপর এনজাইম কাজ করবে, এর মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, যেগুলোকে আমরা বায়োকেমিক্যাল রিঅ্যাকশন বলি বায়োকেমিস্ট্রির ভাষায়। সেই বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ঘটবে। বায়োকেমিক্যাল রিঅ্যাকশন ঘটলে এগুলো আলাদা একটা ফর্মে চলে আসবে। মানে ওই যে ছোট ছোট ফুড পার্টিকেল রয়েছে, ওর মধ্যে ধরো প্রোটিন থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, লিপিড থাকতে পারে, এগুলোর উপরে এনজাইম কাজ করবে। এনজাইম কি? এনজাইম হচ্ছে বায়ো ক্যাটালিস্ট। এটা একটু মেনশন করে দিও। এনজাইম একটা আলাদা ফর্মে চলে আসবে, অর্থাৎ এর কি বললো না, কেমিক্যাল রিঅ্যাকশন ঘটিয়ে দিল। কেমিক্যাল রিঅ্যাকশন ঘটিয়ে দেওয়ার জন্য একটা আলাদা ফর্মে চলে এলো। ঠিক আছে, এটাকে বলবো আমরা কেমিক্যাল ডাইজেশন। এই কেমিক্যাল ডাইজেশনের ফলে কি হয়, এন্ড প্রোডাক্ট আমরা পেয়ে থাকি, যেটা অ্যাবসর্পশন হয়ে থাকে। আর এনজাইম সম্পর্কে দেখো আমরা ছোট্ট করে একটু জেনে নিই এনজাইম সম্পর্কে। এনজাইম হলো বায়োক্যাটালিস্ট। কেন বায়োক্যাটালিস্ট বলছে? শুধু জৈব, ক্যাটালিস্ট মানে অনুঘটক। না, জৈব তো অর্গানিক, বায়ো মানে শরীর, শরীরের মধ্যে তৈরি হচ্ছে, তাই বায়োক্যাটালিস্ট। আর এটাকে আরেকটা নামে ডাকা জৈব অনুঘটক। তোমরা অনুঘটক ছোটবেলায় পড়েছো, তোমাদের ফিজিক্যাল সায়েন্স বইয়ে পড়েছো যে অনুঘটক, যেমন ঘটকের কাজ কি, বিয়ে দিয়ে দেওয়া, বিয়ের পরে নিজে সরে যাওয়া, অর্থাৎ তার আর কোনো কাজ নেই সেখানে। ঠিক একইভাবে এনজাইম যেটা রয়েছে অর্থাৎ বায়োক্যাটালিস্ট, এর পুরো নেচারটাই হচ্ছে প্রোটিন। এরা পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি হয়, এবং এ কি করে না, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে তার রিঅ্যাকশনের রেটটাকে বাড়িয়ে দিবে অথবা কমিয়ে দেবে, এবং রিঅ্যাকশনটা হয়ে গেল, সে কিন্তু আবার আস্তে আস্তে সেখান থেকে সরে পড়বে। অর্থাৎ ওই এনজাইম যে রয়েছে তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে বলবো আমরা এনজাইম। এনজাইম বলা কি, বায়োক্যাটালিস্ট, জৈব অনুঘটক। যেহেতু আমাদের বডির মধ্যে তৈরি হচ্ছে, তাই জন্য এটা বলা হয় জৈব অনুঘটক। আর এর পুরো নেচারটাই হচ্ছে যেমন প্রোটিন। এনজাইম মানে বেসিক্যালি প্রোটিন দিয়ে হয়। একটা এক্সেপশনাল রয়েছে, যেটা হচ্ছে কোনো প্রোটিন নয়, কিন্তু সেটা হচ্ছে এনজাইম। আচ্ছা, এইবার
ডাইজেস্টিভ সিস্টেম এর আন্ডারে আমরা দেখব দুটো পার্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তার সাথে থাকবে কিছু ডাইজেস্টিভ গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকবে ডাইজেস্টিভ ট্র্যাক্ট আর থাকবে ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আচ্ছা, ডাইজেস্টিভ ট্র্যাক্ট কোন জিনিসটা? দেখো, ডাইজেস্টিভ ট্র্যাক্ট কি না, আমরা যে খাবার খাই, আমরা কোথা থেকে খাবার খাচ্ছি? মুখ দিয়ে খাবার খাচ্ছি। তাহলে আমাদের মুখ দিয়ে কি হচ্ছে? ডাইজেশন শুরু হয়ে যাচ্ছে একদম। তাহলে যেখান থেকে আমরা খাবার খাচ্ছি একদম, অর্থাৎ আমাদের যেটা মুখচ্ছিদ্র বলি আমরা, ট্র্যাক্ট মানে হচ্ছে পথ। হ্যাঁ, পথ। তো আমরা যেটা মুখচ্ছিদ্র বলি, এই মুখচ্ছিদ্র থেকে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট শুরু হয়ে যাচ্ছে একদম, এবং তারপরে একটা নালীর মতো অংশ রয়েছে, সেই নালীর মতো অংশ দিয়ে আস্তে 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 যেতে থাকবে। তারপরে অনেকগুলো অর্গান আছে, আস্তে আস্তে আমরা সেগুলো পড়বো, গিয়ে একদম যেখান থেকে এলিমিনেট হয়ে যায় আমাদের আনডাইজেস্টেড পার্টিকেল, সেটাকে আমরা বলি অ্যানাস। সেটাকে আমরা বলি অ্যানাস, বা বাংলায় বলা পায়ুছিদ্র। একদম এই মুখচ্ছিদ্র থেকে একদম পায়ুছিদ্র পর্যন্ত যে লম্বা লাইন, প্রায় এটা ধরা হয় যে লম্বা পথ, সেটা হচ্ছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। প্রায় 45 সেন্টিমিটারের মতো একটা পথ রয়েছে প্রায়। এই যে লম্বা পথ, এটাকেই বলা হয় ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ওকে, The digestive tract is open at both ends. বোথ একদিকে থাকছে আমাদের মাউথ, যেটা হচ্ছে, আর একদিকে হচ্ছে অ্যানাস। ওকে, আচ্ছা, ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে কি কি থাকছে, কোন কোন অর্গানগুলো বা কোন কোন পার্টগুলো ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে থাকছে, সেগুলো আমরা যদি দেখি। প্রথমেই থাকবে আমাদের মাউথ। এই মাউথের ভেতরে আবার অনেক কিছু থাকছে, আমরা আস্তে আস্তে এগুলো পড়ব। তারপরে থাকছে ফ্যারিংস। ফ্যারিংস সম্পর্কে আমরা জানবো। ইসোফেগাস, বা এর আরেকটা নাম রয়েছে ফুড পাইপ। ইসোফেগাস বা ফুড পাইপ, বা যেটাকে আমরা খাদ্যনালী বলি। আচ্ছা, এটা একটা ছেলেদের বলে দিই, অনেক সময় ওরা কনফিউজ হতে পারে, দু জায়গায় দু রকম পড়ে। ইসোফেগাসের বানান দুভাবেই লেখা যায়, যেটা লিখেছো সেটাও লেখা যায় OESOPHAGUS, এটাও লেখা যায়, আবার ওটাকে বাদ দিয়ে খালি ESOPHAGUS এটাও লেখা যায়, দুটোই ঠিক। ইসোফেগাসের পরে রয়েছে স্টমাক। এত গ্যাপ দিয়ে দিয়ে লিখছো, ধরাতে পারবে? এরপরে থাকছে স্মল ইন্টেস্টাইন। তারপরে থাকছে লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, এই যে পথ, অর্থাৎ যে 45 সেন্টিমিটার যে পথ, এই পথ অতিক্রম করতে গেলে প্রথমে তাকে আসবে মাউথ, সেখান থেকে আসবে ফ্যারিংস, ফ্যারিংস থেকে আসবে ইসোফেগাস, বা যেটাকে আমরা ফুড পাইপ বলছি, তারপরে আসবে স্টোমাক, স্টোমাক থেকে আসবে স্মল ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন থেকে লার্জ ইন্টেস্টাইন। এগুলো প্রত্যেকটা সম্পর্কে আমরা ইন ডিটেইলস পড়াশোনা করব। প্রত্যেকটা কিছু কিছু পার্টস রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা কিছু কাজ রয়েছে। এইবার আমরা দেখব ডাইজেস্টিভ গ্ল্যান্ড। আচ্ছা, গ্ল্যান্ড মানে তোমরা জানো, পড়েছো হয়তো আগে। গ্ল্যান্ড কথার অর্থ কি? দেখো, গ্ল্যান্ড মানে যেটা আমরা গ্রন্থি বলছি বেসিক্যালি, অনেকগুলো কোষের সমষ্টি। এবার গ্ল্যান্ড, একটা কোষ দ্বারাও গ্ল্যান্ড হতে পারে। কেউ বলতে পারবে যে আমাদের শরীরে একটাই কোষ দ্বারা তৈরি একটা গ্ল্যান্ড রয়েছে, তার নাম হচ্ছে গবলেট সেল। একটাই কোষ দ্বারা তৈরি। কি তৈরি করে গবলেট সেল? গবলেট কোষ, যেটার কাজ মিউকাস তৈরি করে। ঠিক, এটার কাজ মিউকাস করা। মিউসিন তৈরি করা। মিউসিন ইজ দ্য মেজর কম্পোনেন্ট অফ মিউকাস। এই গবলেট কেস কিন্তু একটাই সেল, ওয়ান সেল গ্ল্যান্ড। ওকে, তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখব যে অনেকগুলো কোষের সমষ্টি নিয়ে তৈরি হয়েছে একটা গ্রন্থি, যার কাজ কি করা? ক্ষরণ। গ্ল্যান্ডের কাজ সবসময় কি করা? ক্ষরণ করা, কোনো কিছু ক্ষরণ করা। যেহেতু আমরা ডাইজেস্টিভ গ্ল্যান্ড সম্পর্কে পড়ছি, এখানে কি ক্ষরণ হবে? উৎসেচক। এখানে ক্ষরণ হবে উৎসেচক। তো ডাইজেস্টিভ গ্ল্যান্ডে আমরা দেখব কোন কোন গ্ল্যান্ডগুলো রয়েছে। salivary gland, 3 pairs. 3 pairs of major salivary glands. Major salivary- এছাড়াও প্রচুর মাইনর salivary glandsও থাকে।
3 pairs of major salivary gland। এগুলো আমরা আস্তে আস্তে পড়ব। এরপরে থাকবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড কোথায় দেখা যায়? আমাদের স্টমাকের মধ্যে, আমাদের যে পাকস্থলী, সেই পাকস্থলীর মধ্যে থাকবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। গ্যাস্ট্রিক কথাটাই মানে ইট ইজ রিলেটেড টু স্টমাক। মানে পাকস্থলী। প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড। প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড মানে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে কিছু এনজাইম রিলিজ হয়। তো প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা রিলিজ হচ্ছে সেটা সেই এনজাইমগুলো কেন হলো প্যানক্রিয়াটিক এনজাইম, তাই জন্য এটা বলবো আমরা প্যানক্রিয়াটিক গ্ল্যান্ড। ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ইন্টেস্টিনাল গ্ল্যান্ডের বাংলা অর্থ হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। এটাকে বাংলা বলা হয় আন্ত্রিক গ্রন্থি। ইন্টেস্টিন যেটা রয়েছে আমাদের এই স্মল ইন্টেস্টাইন বেসিক্যালি অন্ত্র। হ্যাঁ, এই অন্ত্র থেকে কিছু উৎসেচক ক্ষরণ হয়, সেটাকে বলবো আমরা ইন্টেস্টিনাল এনজাইম, এবং যেটা থেকে রিলিজ হচ্ছে সেটাকে বলবো আমরা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। ঠিক আছে? আচ্ছা, এগুলো সম্পর্কে এবার আমরা আস্তে আস্তে পড়ব। প্রথমে আমরা মাউথ সম্পর্কে পড়ব। দেখো, আমরা যদি দেখি আমাদের মাউথ একদম বাইরে কি রয়েছে, দুটো লিপস রয়েছে। এটা যদি তুমি ছবির আকারে দেখো, এইভাবে দুটো লিপস রয়েছে আমাদের। ঠিক আছে? এই যে দুটো লিপস, আপার লিপস আর লোয়ার লিপস, এটা কিন্তু মাউথেরই পার্ট বলা যেতে পারে, মাউথেরই পার্ট। ঠিক লিপসের পরে আমরা যদি হাঁ করি, একটা কি দেখতে পাচ্ছি? ছিদ্র দেখতে পাচ্ছি। হাঁ করলে একটা ছিদ্র দেখতে পাচ্ছি, তোমরা এই ছবিতেও দেখতে পাচ্ছ, যেটাকে আমরা কি বলি? মুখছিদ্র। যেটাকে বলে কি? মুখছিদ্র। এটাকে ইংলিশ বলা ভেস্টিবিউল। ইংলিশ বলা ভেস্টিবিউল। এইবার মুখছিদ্রের পরে হাঁ করলে দেখা যায় ভেতরে একটা গহ্বরের মতো অংশ, ভেতরে একটা গহ্বরের মতো অংশ। এই যে গহ্বরের মতো অংশ, এটাকে বলা বাক্যাল ক্যাভিটি। এটা বলা বাক্যাল ক্যাভিটি, বা বাংলা মানে হচ্ছে মুখগহ্বর। বাংলা মানে হচ্ছে মুখগহ্বর। তার মানে ভেস্টিবিউলটা কোথায়? মানে লিপস আর দাঁতের মাঝখানে যে জায়গা? হ্যাঁ, এই যে ছিদ্র, এটা হাঁ করলে আমাদের যে ছিদ্র, এটা বলা ভেস্টিবিউল। আর ভেস্টিবিউলের পরে ঠিক না, আমি কি বলছি, এই যে লিপস আর দাঁত এর ভেতরে যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে? হ্যাঁ, এই যে জায়গাটা। আচ্ছা, এটা ভেস্টিবিউল, মানে যেখানে খৈনি রাখে আর কি। হ্যাঁ খৈনি। এরকম করে একটু পরিষ্কার করে বলো না, স্টুডেন্টদের সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা বাক্যাল ক্যাভিটিতে যদি দেখি বা মুখগহ্বরে যদি দেখি, বাক্যাল ক্যাভিটি বা ওরাল ক্যাভিটি। হ্যাঁ, ওরাল ক্যাভিটি বা বাক্যাল ক্যাভিটি, বাংলা এটাকে মুখগহ্বর বলা হয়। এই মুখগহ্বরের ভেতরে কি কি রয়েছে? আমরা যদি বাক্যাল ক্যাভিটিতে দেখি, দেখতে পাবো টিথ রয়েছে, টাং রয়েছে। ঠিক আছে? আচ্ছা, টিথ সম্পর্কে একটু পরে জানছি আমরা, আগে টাং সম্পর্কে একটু জেনে নিই। দেখো, টাং যেটা রয়েছে, অর্থাৎ আমরা যেটাকে জিভ বলি, জিভে যদি তুমি উপরের দিকে এবার এটা লাগাও, জিভটা লাগাও, দেখবে উপরে একটা বেশ যেমন বাড়ির ছাদ হয় বা কোনো কিছু একটা সারফেসের মধ্যে তোমার জিভটা লাগছে, এবং সেই সারফেসটা মসৃণ কিন্তু নয়। সারফেসটা কিন্তু মসৃণ নয়। সারফেসের মধ্যে এইভাবে 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 কিছু ট্রান্সভার্স রুগীর মতো অংশ রয়েছে। ঠিক আছে? এই যে উপরে যেটা রয়েছে ছাদের মতো, যেখানে তুমি জিভটা লাগাচ্ছ, এটাকে বলবো আমরা প্যালেট। এটাকে বলে কি? প্যালেট। বাংলা মানে হচ্ছে তালু। বাংলা মানে হচ্ছে তালু। এইবার আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে প্যালেটটা রয়েছে, এই প্যালেটের এটা যদি সামনের দিক হয়, এটা যদি সামনের দিক হয়, আর এটা যদি তার পেছনের দিক হয়, ঠিক আছে? মানে জিভটাকে তুমি ঠেকাতে ঠেকাতে পেছন দিকে নিয়ে যাচ্ছ। এটা সামনে থেকে, এটা ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাক। এই যে পেছনের দিকের অংশটা দেখবে নরমের মতো, পেছনের দিকের অংশটা নরম, এটাকে বলবো আমরা সফট প্যালেট। এটাকে বলা হয় সফট প্যালেট। ঠিক একইভাবে সামনের দিকের প্যালেটটা দেখো অনেকটাই হার্ড,
অনেকটাই শক্ত, এটাকে বলবো আমরা হার্ড প্যালেট। কেন এরকম কেন? সামনেটাও তো নরম হতে পারতো। না, সামনেটা নরম হলে যে আমরা যে খাবারগুলো খাচ্ছি, তো সেই খাবারগুলোর ম্যাস্টিকেশন সঠিকভাবে হতো না। যেটা করার মানে এটা সামনেটা শক্ত হওয়ার কারণ হচ্ছে প্রথমে আমরা যখন খাবারটা মুখে নিচ্ছি সেই খাবারটা তো তখন আমরা ভেঙে ততটা নরম করতে পারছি না, পরের দিকে নরম হচ্ছে। গেলার সময় যখন আমরা যখন গিলছি তখন সেটা নরম হয়ে যাচ্ছে। তাই পেছনের দিকের প্যালেটটা নরম হলে অসুবিধা নেই, কিন্তু সামনের দিকের তখনও তো আমরা খাবারটাকে পুরোটা ভিজিয়ে তো ভাঙতে পারিনি, অতটা নরম করতে পারিনি, তাই তার ছাদটা শক্ত হতে হবে। নাহলে তো সেখানে মানে জখম হতে পারে, ক্ষতি হতে পারে তার। মানে ভগবান কত বড় ইঞ্জিনিয়ার চিন্তা করো, কত ক্যালকুলেট করে বানিয়েছে মানব দেহ। আচ্ছা, এবার আমরা জানবো জীব। দেখো, জীব সম্পর্কে যদি আমরা দেখি, আমরা যারা টাঙের ছবি আঁকি, ধরো এটা একজন কোনো মানুষের টাং, এইভাবে জীবটা রয়েছে, বড় সাইজের জীব, ঠিক আছে? বড় সাইজের জিপ না জিপটাকে বড় করে রাখলে? ঠিক আছে চলো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার এই জীবের মধ্যে যদি আমরা দেখি, এখান থেকে এরকম একটা এইভাবে, এটা হয়তো তোমরা দেখতে পারবে না, এটা অনেকটা একটু ভেতরের দিকে থাকে। অন্য কাউকে দিয়ে যদি চেক করো তোমরা হয়তো দেখতে পাবে ভেতরের দিকে একটা এইভাবে আড়াআড়ি সেকশন রয়েছে, যদি ট্রায়াঙ্গেল এইভাবে মিশে রয়েছে। ঠিক এর পাশে এইভাবে কিছু আবার সেকশন এইভাবে এইভাবে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এই যে অংশটা রয়েছে যেটা আড়াআড়ি ভাবে এবার ট্রায়াঙ্গেল ভাবে রয়েছে, এটা একটা নাম রয়েছে, এটাকে বলা হয় সার্কামভ্যালেট প্যাপিলি। সার্কামভ্যালেট প্যাপিলি অর্থাৎ আমাদের যে জীব রয়েছে, জীবের মধ্যে প্রায় 3 ধরনের প্যাপিলি দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে সার্কামভ্যালেট প্যাপিলি, এবং এই সার্কামভ্যালেট প্যাপিলি হচ্ছে সবথেকে বড় সাইজের প্যাপিলি ধরা হয়। এরপরে যে প্যাপিলিটা রয়েছে, এই যে প্যাপিলি, আচ্ছা প্যাপিলি কথার অর্থ হচ্ছে কিছু সেলের উপবৃদ্ধি বলা যেতে পারে, মানে ফোল্ড ভাবে রয়েছে, এটা বলা হচ্ছে প্যাপিলি, ঠিক আছে? এরপরের যেটা রয়েছে এটা হলো ফোলিয়েট প্যাপিলি। ওকে, আচ্ছা, জীবের সামনের দিকে কিছু প্যাপিলি রয়েছে যেগুলো ছোট 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 এইভাবে, এগুলো অতটা প্রমিনেন্ট নয়, অতটা বোঝা যায় না। এটার একটা নাম রয়েছে, ফিলিফর্ম প্যাপিলি, ঠিক আছে? তাহলে আমরা জীবের মধ্যে যে প্যাপিলি গুলো দেখলাম, একটা প্যাপিলি এইভাবে ট্রায়াঙ্গেল শেপেড রয়েছে একটু ভেতরের দিকে, যেটাকে বললাম আমরা সার্কামভ্যালেট প্যাপিলি। ঠিক তার নিচেই রয়েছে পাশের দিকে কিছু প্যাপিলি রয়েছে যেগুলোকে একটু নির্দিষ্টভাবে দেখা যায়, এটা বলে ফোলিয়েট প্যাপিলি। এটা ছাড়াও যে ছোট ছোট যে প্যাপিলি গুলো রয়েছে যেগুলোকে আমরা সহজে দেখতে পাই না, সেটাকে বলে ফিলিফর্ম প্যাপিলি, ঠিক আছে? আচ্ছা, এবারে প্যাপিলি গুলোর কাজ কি, এরা কি কাজ করে বেসিক্যালি, কেন রয়েছে এইভাবে? আচ্ছা দেখো, এই প্যাপিলির মধ্যে এইভাবে গুটি 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 দানাদার কিছু অংশ দেখা যায়, দানাদার এইভাবে এইভাবে দানাদার অংশ দেখা যায়। এই যে দানাদার অংশগুলো রয়েছে প্যাপিলির মধ্যে, তোমরা ছোটবেলায় হয়তো একটা নাম শুনেছো স্বাদ কোরক, শুনেছো স্বাদ কোরক, যেটা স্বাদ গ্রহণে সাহায্য করছে। এই প্যাপিলির মধ্যে থাকে স্বাদ কোরক বা যেটাকে বলা হয় টেস্ট বাডস, ঠিক আছে? এইগুলো রয়েছে। এগুলো হচ্ছে টেস্ট বাড বা স্বাদ কোরক, ঠিক আছে? টেস্ট বান ওটা না, বলুন স্যার। TASTE, TEST টেস্ট বানান তো পরীক্ষা হয়ে গেল। তোমার অনেক বানান কিন্তু ভুল হচ্ছে, আমি সবগুলো বলছি না, একটু দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, ওগুলো ঠিক হয়ে যাবে। টেস্ট বাড, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব যে জীবটা আমাদের রয়েছে, যে জীবটা আমাদের যে নিচের যে তালু নরম অংশ যেটা নিচে, সেই নিচের নরম অংশের সঙ্গে যুক্ত রয়েছে। তোমরা এই হাঁ করে দেখো যে নিচের যে নরম অংশের সঙ্গে জীবটা যুক্ত রয়েছে, একটা লিগামেন্টের মতো অংশ রয়েছে, তার মাধ্যমে যুক্ত রয়েছে। এই যে লিগামেন্টের মতো অংশ রয়েছে, এর নাম লিঙ্গুয়াল ফ্রেনুলাম, এর নাম লিঙ্গুয়াল ফ্রেনুলাম।
লিঙ্গুয়াল ফ্র্যানুলাম। ঠিক আছে, তাহলে আমরা জিভ থেকে দেখলাম কি না, জিভের মধ্যে কিছু প্যাপিলি রয়েছে, একটা হচ্ছে সার্কামভ্যালেন্ট প্যাপিলি, ফলিয়েট প্যাপিলি আর ফিলিফর্ম প্যাপিলি। এই প্যাপিলিগুলোর কাজ কি না, এদের মধ্যে কি রয়েছে, টেস্ট বাডস রয়েছে, যেটাকে আমরা বলি স্বাদ কোরক। ঠিক আছে, আর জিভ তার নিচের যে নরম অংশ, আমাদের যেমন উপরে রয়েছে প্যালেট রয়েছে, ঠিক নিচে আমাদের রয়েছে একটা নরম অংশ। সেই নরম অংশের সঙ্গে জিভ কি রয়েছে, একটা লিগামেন্টের মতো অংশের সাথে যুক্ত রয়েছে, অর্থাৎ এইভাবে একটা অংশ থাকে, এইভাবে একটা অংশ, এর মাধ্যমে কি এইভাবে জিভটা যুক্ত রয়েছে। এটা যদি আমরা জিভ দেখি, এইভাবে একটা অংশ রয়েছে, এইটার দ্বারা যুক্ত রয়েছে। এই অংশটাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্র্যানুলাম। এটাকে বলা হয় লিঙ্গুয়াল ফ্র্যানুলাম। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে মোটামুটি আমরা জিভ সম্পর্কে জানলাম। দেখিয়ে দাও না, মুখটা হাঁ করে একটু দেখিয়ে দাও না, ওটা কোন জিনিসটার কথা বলছো, স্টুডেন্টদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এইটা হ্যাঁ, একটু দেখিয়ে দাও, হাঁ করো, ছবি আঁকবে, নিজে হাঁ করবে না। অর্থাৎ এইটা ধরো, তোমরা মোটামুটি বুঝে নাও। এটা যদি আমরা নিচের চল ধরি, ঠিক একইভাবে আরেকটা উপরের চল রয়েছে। ঠিক আছে, এটা যদি আমরা নিচের চল ধরি, ঠিক একইভাবে উপরের দিকেও আরেকটা চল রয়েছে। সেই দুটো চলে এখানে রয়েছে, নিচের চলে রয়েছে জিভ রয়েছে, এবং সেই জিভ যে নিচের দিকে যে নরম অংশ, সেই নরম অংশের সঙ্গে যুক্ত রয়েছে লিঙ্গুয়াল ফ্র্যানুলামের দ্বারা। ঠিক আছে, এইবার আমরা টিপ সম্পর্কে জানবো বা দাঁত সম্পর্কে জানবো। আচ্ছা, জিভের একটা জিনিস তো বললে না, কোথায় কোন জায়গায় কি টেস্ট পাওয়া যায়, সামনের দিকে কি পাওয়া যায়, পেছন দিকে কি পাওয়া যায়? সামনের দিকে পাওয়া যায়, দেখো জিভের, আমাদের জিভের সামনের দিকে পাওয়া যায় সুইট, পেছনের দিকে পাওয়া যায় বিটার। এই যে পাশের দিক রয়েছে, এখানে দুটো রিজিয়ন রয়েছে, ধরো দুটোর পরপর দুটো রিজিয়ন, একটা তেতো আর একটা এই টক সর। ঠিক আছে, আর ঝাল যেটা রয়েছে, এর জন্য প্রমিনেন্ট কোনো স্থান নেই, যে নির্দিষ্ট কোনো স্থানে যে কোনো টেস্ট বাডস রয়েছে যেটা ঝালের অনুভবের জন্য সাহায্য করবে, সেটা কিন্তু ঝালটা কি আদৌ কোনো টেস্ট? না, ওটার জন্য কোনো টেস্ট বাডস নেই বা কোনো জায়গা নেই। ঝালটা অ্যাকচুয়ালি যখন আমরা ঝাল মানে কোনো স্পাইসি ফুড পাই, বেসিক্যালি ঝাল জাতীয় যখন খাবার খাই, এই ঝাল জাতীয় খাবার খেলে আমাদের যে সেলগুলো রয়েছে, সেলগুলো হাইপার, মানে ওখানে যে সেলগুলো ওগুলো তো ওপেন অবস্থায় রয়েছে, সেগুলো কি হয়ে যায়, হাইপার অ্যাক্টিভ হয়, বা সেগুলো একটা স্টিমুলাস পায়, যেটা আমরা অনুভব করি ঝাল হিসাবে। এটা কিন্তু মানে জ্বলন হচ্ছে, হ্যাঁ, জ্বলন, সেটাকে আমরা অনুভব করছি ঝাল হিসাবে। ঝালটা কোনো টেস্ট না, যেমন মিষ্টিটা একটা টেস্ট, তেঁতোটা একটা টেস্ট, ঝাল কোনো টেস্ট না। ঠিক আছে, আচ্ছা এবার আমরা টিপস, ওটা একটা সেন্সেশন। এবার আমরা টিপস সম্পর্কে বলবো। এই কনসেপ্টগুলো কিন্তু অনেকের নেই, হ্যাঁ, এগুলো একটু ব্রিফ করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা টিপ বা দাঁত সম্পর্কে বলবো। আচ্ছা, দাঁত সম্পর্কে পড়ার আগে আমাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের টিপের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট ফিচার্স রয়েছে বা ক্যারেক্টারস রয়েছে, সেই ক্যারেক্টারগুলো একটু ছোটভাবে জেনে নেব প্রথমে, তারপর আমরা দাঁতের ডিটেইলস সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব। দেখো, প্রথম ক্যারেক্টার, ফার্স্ট ক্যারেক্টার, আমাদের দাঁতকে আমরা বলবো ডাইফিড্যান্ট। ওকে, আচ্ছা ডাই কথার অর্থ হচ্ছে দুই, ডাই কথার অর্থ হচ্ছে দুই। আমাদের যে দাঁতগুলো রয়েছে, এগুলো আমাদের দুবার বেরোয়। আমাদের যদি আমরা লাইফ স্প্যান দেখি, অর্থাৎ জীবনকাল, এই জীবনকালের মধ্যে দুবার বেরোয়, তাই জন্য এটাকে বলবো আমরা ডাইফিড্যান্ট। ঠিক আছে, একবার যখন বেরোবে প্রথমে বেরোয়, সেটাকে বলবো আমরা মিল্ক টিথ, এগুলো আস্তে আস্তে বলছি। আরেকটাকে বলবো আমরা পার্মানেন্ট টিথ। ঠিক আছে, ডাইফিড্যান্ট কথার অর্থ হচ্ছে দুই, ডাই মানে দুই। প্রথমবারে যখন দাঁত বেরোবে সেটাকে বলবো আমরা মিল্ক টিথ। এটা সাধারণত 4 মান্থ থেকে 6 ইয়ার একটা পর্যন্ত বেসিক্যালি থাকে মিল্ক টিথ।
তারপর ওটা ওই মিল্ক টিপ গুলো পড়ে যাওয়ার পর তারপর যে টিপটা আছে সেটাকে বলবো আমরা পার্মানেন্ট টিপ বা স্থায়ী দাঁত, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ক্যারেক্টার, হেটারোড্যাম। আচ্ছা, হেটারো কথার অর্থ কি? তোমরা হয়তো অনেকেই পড়েছো ছোট ক্লাসে যখন পড়তে, তখন এই হেটারোজাইগাস, হোমোজাইগাস এইগুলো তোমরা আগে পড়েছো। হেটারো কথার অর্থ হচ্ছে আলাদা, হেটারো কথার অর্থ হচ্ছে আলাদা, হোমো কথার অর্থ হচ্ছে একই, হোমো কথার অর্থ হচ্ছে একই। হেটারোড্যাম কথার অর্থ হচ্ছে আমাদের যে দাঁতগুলো রয়েছে সবের দাঁত কি সাইজ এক? সবের দাঁতের সাইজ এক নয়, আমাদের একই ধরনের দাঁত থাকছে না, আমাদের 4 ধরনের দাঁত থাকছে। সেই 4 ধরনের দাঁত থাকার জন্য আমরা কি বলি, এটাকে আমাদের দাঁতের বৈশিষ্ট্য হচ্ছে হেটারোড্যাম। এবার সেই দাঁতগুলো কি কি? একটা হচ্ছে ইনসিজার, এটাকে আমরা আই দ্বারা ডিনোট করি। তোমরা ছোটবেলায় পড়েছো কৃন্তক, ছেদক, পুরোপেশক আর পেশক, এটা ছোটবেলায় পড়েছো। এই যে কৃন্তক, এটার নাম হচ্ছে ইনসিজার। ক্যানাইন, সি দ্বারা ডিনোট করা হয়, মানে ইনসিজার মানে যেটা হচ্ছে কাটছে। হ্যাঁ, কাটছে। ক্যানাইন, ক্যানাইনটা বলি আমরা সি দ্বারা ডিনোট করি, মানে যেটা ছিঁড়ছে, ছিঁড়ছে। মাংসকে ছিঁড়তে কাজে লাগে। আরেকটা হচ্ছে প্রিমোলার, এটাকে পিএম দ্বারা প্রকাশ করা, আর একটা হচ্ছে মোলার, ঠিক আছে। তাহলে ইনসিজার যেটাকে আমরা বলি কৃন্তক, ক্যানাইন এটাকে বলা হচ্ছে ছেদক, প্রিমোলার মানে পুরোপেশক, এম হচ্ছে মোলার মানে পেশন করে। মোলার কাজ হচ্ছে বেসিক্যালি মোলারটিতে পেশন করা। আমরা যখন ভালোভাবে কোনো কিছু চেবাই, আমরা সবসময় একদম ধারে নিয়ে গিয়ে খাদ্যবস্তুটাকে চেবাই, নিশ্চয়ই সামনে দিয়ে কোনো কিছু চেবানো হয় না। সামনে দিয়ে কি হয়, যা একটু ছেঁড়া হয়, কিন্তু সেটাকে আমরা চেবোতে পারি না। আমরা যদি ভালোভাবে চিবাতে চাই আমাদের কি করতে হবে, একদম শেষের দিকে নিয়ে গিয়ে সেটাকে কি করতে হবে, মানে কাটা ছেঁড়া কাজগুলো সামনের দিকে হবে আর পেছন দিকে গিয়ে গ্রাইন্ডিংটা করা হবে। পেছনটা পেছন দিকে হবে, ঠিক আছে। এই প্রিমোলার আর মোলার এই দুটো দাঁত বেসিক্যালি, মোলারের প্রধান কাজ হচ্ছে পেছন করা, মানে যত পেছন দিকে যাবে তত গ্রাইন্ড করতে সুবিধা হবে। গ্রাইন্ড করতে সুবিধা হবে। এইবার আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, তিনটে বৈশিষ্ট্য আমরা দেখব। থেকোড্যান্ট, থেকোড্যান্ট কথার অর্থ হচ্ছে আমাদের যে দাঁতগুলো সেটা কি হয়, আমাদের যে নিচে মাড়ি রয়েছে, নিচেটাকে বলি আমরা ম্যান্ডিবল, উপরটাকে বলি ম্যাক্সিলা, ঠিক আছে। আমাদের ম্যাক্সিলা হচ্ছে একদম স্থির থাকে, কিন্তু ম্যান্ডিবল একমাত্র আমাদের যদি মানে ব্রেন মস্তিষ্ক বা হেড যদি আমরা দেখি বা সামনের দিকে ফেসও যদি দেখি, একটাই মাত্র বোন রয়েছে যেটা মুভমেন্ট করতে পারে, অন্য কোনো বোন কিন্তু মুভমেন্ট করতে পারে না। সেই বোনটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এই যে রয়েছে না, যেটা আমরা লোয়ার জ বলি বেসিক্যালি, এই লোয়ার জ হচ্ছে ম্যান্ডিবল, ঠিক আছে। এই ম্যান্ডিবল হোক বা ম্যাক্সিলা হোক, উপর বা নিচে যাই হোক না কেন, দেখবে ধরো এইভাবে রয়েছে, এটা ধরো নিচের দিকে ম্যান্ডিবল, এর মধ্যে এইভাবে সকেটের মতো অংশগুলো রয়েছে, এইভাবে সকেটের মতো অংশগুলো রয়েছে, এইভাবে এই সকেটের মধ্যে কি রয়েছে, দাঁতগুলো এইভাবে বসানো থাকবে সকেটের মধ্যে, এইভাবে, ঠিক আছে। যেহেতু আমাদের দাঁতগুলো এই মাড়ির মধ্যে যে সকেট রয়েছে, এই সকেটের মধ্যে বসানো রয়েছে, তাই জন্য এটাকে বলবো আমরা থেকোড্যাম, তাই জন্য এটাকে বলা হয় থেকোড্যাম। তাহলে এইটা তিনটা হচ্ছে আমাদের দাঁতের গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। একটা হচ্ছে ডাইফিড্যান্ট, আরেকটা হচ্ছে হেটেরোড্যান্ট, আরেকটা হচ্ছে থেকোড্যান্ট। এবার আমরা জানবো যে আমাদের কতগুলো দাঁত রয়েছে, যারা বাচ্চারা হয় তাদের ক্ষেত্রে কতগুলো দাঁত থাকবে, এবং সেই দাঁতগুলো কিভাবে সাজানো রয়েছে পরপর, এবং তার একটা ফর্মুলা রয়েছে। সেই সূত্র দ্বারা আমরা সেটাকে মনে রাখবো, মুখস্থ আমরা করব না, সূত্র দ্বারা মনে রাখবো। তো সেটা আমরা কিভাবে করবো দেখো। আচ্ছা, তোমার যদি ব্রেক লাগে তুমি বলবে, তখন ব্রেক দেবো, ঠিক আছে। কারণ অলরেডি 50 মিনিট হতে চললো। তোমার যদি মাঝখানে মনে হয় ব্রেক দিয়ে আবার তুমি খানিকক্ষণ একটু রেস্ট নিয়ে শুরু করবে, করতে পারো। এই উপরটাকে আমরা বলবো আপার ল, আপার যেটা উপর দিকে রয়েছে, নিচেটা হচ্ছে লোয়ার জ, ওকে। এবার এটাকে আমরা মাঝখান দিয়ে এইভাবে সমান দুভাগে ভাগ করে দিই, মাঝখান দিয়ে সমান দুভাগে ভাগ করে দিই। এইটা আমরা দেখাচ্ছি কার ক্ষেত্রে, অ্যাডাল্ট।
এটা দেখো কি আমরা অ্যাডাল্টের কিভাবে দাঁতগুলো থাকে। আমরা জানি অ্যাডাল্টের ক্ষেত্রে কতগুলো দাঁত থাকে, 32টা থাকে। কতগুলো থাকে? 32টা থাকে। সেই 32টার হিসাব আমরা কিভাবে করব? 32টা দাঁতের হিসাব আমরা কিভাবে করব দেখো। এক একটা টাইপ এক একটা কালারে করো, তাহলে বুঝতে সুবিধা হবে স্টুডেন্টদের। তাহলে দেখো এখানে আমরা আপার জো লোয়ার জোকে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করেছিলাম। এবার এই যে অর্ধেক এদিকে আঁকলাম দুটো দাঁত, ওদিকে আঁকলাম দুটো দাঁত। তাহলে টোটাল কতগুলো দাঁত হলো দেখো, উপরে 4টা নিচে 4টা। তাহলে এই যে টোটাল 4টে মানে 8টে দাঁত হলো, 4 যুক্ত 4, টোটাল 8টে দাঁত হলো। এটাকে বলবো আমরা ইনসিজার। এটাকে বলা হয় ইনসিজার। এটা বলা হয় সিটা মুছে দাও। এটা বলা হচ্ছে ইনসিজার। তাহলে আমরা টোটাল ইনসিজার দাঁত কতগুলো দেখলাম? 8টা দেখলাম, ঠিক আছে? উপরে 4টা নিচে 4টা। কাজ কি? হ্যাঁ, কাটা। কাটা, কাটা। ঠিক আছে? এরপর রয়েছে ক্যানাইন। আচ্ছা, ক্যানাইন সম্পর্কে একটু বলি। ক্যানাইন বেসিক্যালি তোমরা যে কুকুর যদি দেখো, কুকুর তো অবশ্যই দেখেছো তোমরা, কুকুর যখন কামড়াতে আসে দেখবে দুটো দাঁত সামনে এইভাবে বেরিয়ে থাকে। বাঘের ক্ষেত্রে আরো একদম বড় বড় হয়। এই যে ছুঁচলো ছুঁচলো দাঁতগুলো, যেগুলো একদম ডিপলি কামড়াতে সাহায্য করে, এই দাঁতগুলো বলা হয় কি? ক্যানাইন। এগুলো বলা হচ্ছে ক্যানাইন বা বাংলায় বলা হয় ছেদক। এগুলো একদম শার্প, ছুরির মতো ধারালো হয় দাঁত, মানে ধরলে করে ছেদ করে ছেড়ে দেবে। একদম ছুরির মতো ধারালো। এই দাঁতগুলো কতগুলো থাকে? এদিকে একটা, এদিকেও একটা, ঠিক একইভাবে নিচের জতে এই এই। তাহলে আমরা কতগুলো পেলাম? টোটাল পেলাম 4। এটা কি কাজে করতে লাগে? এটা ছিঁড়তে কাজে লাগে। এটা ছিঁড়তে পারি টোটাল, মাংস কাচ্ছি, ছিঁড়তে হবে, ঠিক আছে? তখন ক্যানাইন কাজে লাগে। এরপর হচ্ছে প্রিমোলার। এবার দাঁতগুলো একটু ভোঁতা হয়ে গেল, যাতে গ্রাইন্ড করতে সুবিধে হয়। মোলারের মতো অতটাও ভোঁতা না, কিন্তু কিছুটা ভোঁতা হয়ে গেল। প্রিমোলার আমরা কতগুলো দেখলাম? উপরের মাড়িতে কতগুলো রয়েছে? 4টে। নিচের মাড়িতে কতগুলো রয়েছে? 4টে। তাহলে টোটাল আমরা দেখলাম 4 + 4 সমান হচ্ছে 8। এটা হচ্ছে প্রিমোলার। একটু ভোঁতা সাইজের হয় দাঁতগুলো, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে দাঁতটা রয়েছে সেটাকে আমরা বলবো মোলার। এরপরে দাঁত রয়েছে মোলার। মোলার হচ্ছে কি আরো ভোঁতা। প্রিমোলার যতটা না ভোঁতা, মোলার হচ্ছে তার থেকে সাইজে আর একটু ভোঁতা এবং খাদ্যবস্তুকে একদম ভালোভাবে চিবোতে সাহায্য করে কে? মোলার। আচ্ছা, এখানে একটু জায়গা শর্ট, একটু বুঝে নাও। এই ঠিক একইভাবে নিচের দিকে ঠিক আছে। তাহলে আমরা দেখলাম মোলার উপরের মাড়িতে টোটাল কতগুলো রয়েছে? 6টা। নিচের মাড়িতে কতগুলো রয়েছে? 6টা। তাহলে টোটাল কতগুলো পাবো আমরা? 6 + 6, 6 + 6 সমান 12। এটা হচ্ছে মোলার। এবার তুমি এটাকে যোগ করো। 12 × 8 = 20, 20 × 8 = 28, 28 × 4 = 32। তাহলে টোটাল নাম্বার অফ টিথ 32। এটা কার ক্ষেত্রে দেখলাম আমরা? অ্যাডাল্টের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? অ্যাডাল্টের ক্ষেত্রে। এইবার এটাকে আমরা কিভাবে মনে রাখবো? আমরা তো আর এইভাবে ছবি এঁকে মনে রাখবো না। তো আমাদের একটা ফর্মুলার মাধ্যমে মনে রাখতে হবে। খুব সহজভাবে একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা কি? তোমাকে মনে রাখতে হবে, আমি সিপিএম। আই লিখবে প্রথমে, সি লিখবে, পিএম, শেষে আর টাইম লাগবে। পরপর হয়ে গেল ইনসাইজার। মানে ভোটের আগে তুমি মার খাবে, বুঝতে পেরেছি।
এইসব কথাবার্তা। ক্যানাইন, প্রিমোলার, মোলার। ঠিক আছে, এবার তুমি মাঝখানে একটা করে দাগ দিয়ে দেবো, প্রত্যেকটা দাগ দিয়ে দিলে এবার উপরে লিখো, মনে রেখে দেবে একটা নাম্বার, একটা ডিজিট মনে রাখবে 2 1 2 3, ঠিক সেম ডিজিট নিচে লিখবে 2 1 2 3। এটা হয়ে গেল ডেন্টাল ফর্মুলা। ইনসাইজার কতগুলো রয়েছে? দুটো। এখানে যে 2, এটা কিন্তু একটা মাড়ি যদি আমরা দেখি তার কিন্তু অর্ধেক, অর্থাৎ এই অংশটা উপরে আর এইটা হচ্ছে নিচে। তাহলে এইদিকে ইনসাইজার দুটো, এদিকেও দেখো দুটো, ক্যানাইন একটা, নিচে ক্যানাইন এক, প্রিমোলার দুটো, প্রিমোলার দুটো, নিচেও দুটো, মোলার তিনটে, মোলার তিনটে। টোটাল হচ্ছে কতগুলো? এটা যোগ করলে আমরা 8, নিচেটা পাচ্ছি 8 8 8 16, এদিকে 8, এদিকেও 8, এদিকেও 8, এদিকেও, টোটাল আমরা কত হবে? 32। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ডেন্টাল ফর্মুলা। কার ক্ষেত্রে? অ্যাডাল্টের ক্ষেত্রে। কিন্তু যারা বাচ্চারা যারা রয়েছে, চাইল্ডের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা একটু আলাদা হবে, সেটা আমরা দেখব। চাইল্ডের ক্ষেত্রে ডেন্টাল ফর্মুলা কি হবে আমরা দেখব। দেখো, মানে যাদের মিল্ক টিথ আছে বলছো? মিল্ক টিথ যাদের রয়েছে, আচ্ছা মিল্ক টিথ আমরা আগে জেনেছি যে মিল্ক টিথ থাকলে কিন্তু তার নাম্বার হয়ে যাবে 20টা দাঁত থাকবে, 32টা দাঁত কিন্তু সেখানে থাকবে না। পার্মানেন্ট টিথের ক্ষেত্রে কতগুলো থাকবে? 32। ওকে, আচ্ছা এবার এটাকে আমরা ছবির মাধ্যমে দেখব। দেখো, এটাকে ঠিক সেম ভাবে আমরা একটা ছবি আঁকার চেষ্টা করব। এটা ধরো উপরে জো, এটা লোয়ার জো, মাঝখান দিয়ে ভাগ করে দাও এইভাবে। ঠিক আছে, ঠিক একইভাবে প্রথমে কোন ধরনের দাঁত থাকে? ইনসিজার। ইনসিজার বসাও, কতগুলো বসাবে? দুটো বসাও, ইনসিজার দুটো। ওকে, ইনসিজার পরে কোন দাঁত থাকে? না না, নিচের যত একই সাথে করো, হ্যাঁ, নিচে সুবিধা হবে। বসালে ইনসিজার। এরপরে বসাবো আমরা কি? ক্যানাইন। এদের ক্ষেত্রেও সেম, একটা করে ক্যানাইন থাকে। ওকে, এক এক দিকে একটা করে। এক থেকে একটা। এইবার এদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রিমোলার দাঁত থাকে না, অর্থাৎ প্রিমোলারের জায়গা ফাঁকা থাকবে, ফোকলা থাকবে, প্রিমোলারের দাঁত থাকবে না। আমরা এতটা জায়গা ছেড়ে দিলাম, এতটা ছেড়ে দিলাম। এটা প্রিমোলার থাকতো, প্রিমোলারও থাকছে না, ফোকলা থাকবে। এরপর হচ্ছে মোলার। ঠিক আছে, মোলার দাঁতকে আমরা কি করব? দুটো থাকবে। হলো এক এক দিকে দুটো থাকবে। এক এক থেকে এইভাবে দুটো। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম হচ্ছে কি ইনসিজার, ক্যানাইন, প্রিমোলারের জায়গায় 0, প্রিমোলার থাকছে না, তারপর থাকছে মোলার। ওকে, তাহলে এবার তুমি যদি কাউন্ট করো দেখবে এদিকে 2 আর 3 2 এ 5। না, তুমি ডেন্টাল ফর্মুলা হিসেবে লিখে দেখাও, তাহলে তো সুবিধা হবে। এবার এরও একটা ডেন্টাল ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা কি? যেভাবে বলেছিলাম, প্রথমে আই লেখো, সি পি এম এম, মাঝখান দিয়ে একটা করে দাগ দিলাম। এবার বসাও। ইনসিজার কতগুলো রয়েছে? দুটো, তাহলে উপরে 2 নিচে 2। ক্যানাইন কতগুলো? একটা, উপরে 1 নিচে 1। মানে একটা সাইডের হিসাবে, কিন্তু সেটা বারবার স্টুডেন্টদের বলে দিও। একটা সাইডের হিসাব। প্রিমোলার সম্পূর্ণভাবে 0 0, মোলার 2 2। তাহলে আমরা যদি কাউন্ট করি 2 1 3 2 5, অর্থাৎ এদিকে 5, এদিকে হাফ 5, এদিকেও হাফ 5, নিচের দিকে যদি এটাও 5, এটাও 5, তাহলে টোটাল আমরা কত পাবো? 5 5 10, 5 15, 5 এইটা হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে কি ডেন্টাল ফর্মুলা থাকে। ঠিক আছে, তাহলে চাইল্ডের ক্ষেত্রে আমরা দেখলাম যে ডেন্টাল ফর্মুলা টোটাল 20টা দাঁত থাকছে, এদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রিমোলার দাঁত থাকছে না। ঠিক আছে, তাহলে আমরা টিথ সম্পর্কে জানলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা জানবো ফ্যারিংস সম্পর্কে। ব্রেক চাই না চাই না? আর একটু পড়ে নিই তারপর। ঠিক আছে, যখন প্রয়োজন হবে নিজে বলবে।
এমন না হয় যে একটানা পড়াতে গিয়ে কষ্টে অতটা ভালো হলো না, মানে আমি তোমার বেস্ট পারফরমেন্সটা দেখতে চাই, ঠিক আছে? সুতরাং যখন মনে হবে আমার শরীরে কষ্ট হচ্ছে বলবে, ব্রেক দেবো, আবার শুরু করবে। এবার দেখো ফ্যারিংস আমরা দেখো। এবার এখানে দেখো ওটা কি? আচ্ছা, এটা ধরো একটা একজনের মাথা ধরো, ঠিক আছে? এইটা হচ্ছে তার এদিকে বাক্কাল ক্যাভিটি রয়েছে, নাসাল ক্যাভিটি দিয়ে নাসাল চেম্বার রয়েছে, ঠিক আছে? কিছুটা আসার পর এবার এই ডায়াগ্রামটাকে আমরা ডেসক্রাইব করব, বর্ণনা করব কোনটাকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখান থেকে কি যাচ্ছে? খাদ্যবস্তু যাচ্ছে। আমরা যে খাবারটা খাচ্ছি এখানে তার মেকানিক্যাল ডাইজেশন, পার্শিয়ালি কেমিক্যাল ডাইজেশন হচ্ছে, হয়ে যাওয়ার পর খাদ্যবস্তুটা আস্তে 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 এইভাবে যাচ্ছে। বলো পার্শিয়াল কেমিক্যাল ডাইজেশন কি হচ্ছে, আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, পরে আলোচনা করব। এখন এটা হয়ে যাওয়ার পর খাদ্যবস্তু আস্তে আস্তে এইভাবে এগোচ্ছে, এভাবে খাদ্যের কণা আস্তে আস্তে এগোচ্ছে, এইভাবে এগোচ্ছে, ঠিক আছে? ঠিক একইভাবে কি ফর্মে নিচের দিকে আসে? বোলাস। হ্যাঁ, বোলাস ফর্ম। বোলাস। ঠিক একইভাবে আমরা যখন প্রশ্বাস নেই, শ্বাসবায়ু নেই বেসিক্যালি, সেই বাতাসটাও আস্তে আস্তে কি হবে? এইভাবে ইনহেল করি যখন, ইনহেল করবে, এইভাবে এগোতে থাকবে। কিছুটা রাস্তা রয়েছে, দেখো এই যে রাস্তাটা রয়েছে, এই যে পথটা রয়েছে, বেসিক্যালি এই যে ট্র্যাকটা রয়েছে, ছোট্ট একটা ট্র্যাক বা পথ রয়েছে, এই পথের মধ্যে দিয়ে দেখো এয়ারও যাচ্ছে, আবার তার সাথে সাথে ফুডও যাচ্ছে। অর্থাৎ আমরা এটাকে কি বলতে পারি না, এই যে পথ যেখানে এয়ার যাচ্ছে আর ফুড যাচ্ছে, এটাকে বলবো আমরা ফ্যারিংস। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে কমন পথ ফর বোথ ফুড অ্যান্ড এয়ার। ওকে, তাহলে ফ্যারিংস কথার অর্থ হচ্ছে কি না, আমাদের যে ট্র্যাক রয়েছে, ডাইজেস্টিভ ট্র্যাক, সেই ডাইজেস্টিভ ট্র্যাকের কিছুটা পথ রয়েছে, যে পথটা হলো কমন পথ। কমন পথ মানে কি? যেখানে দিয়ে মানে আমি যখন ইনহেলেশন এক্সহেলেশন করছি সেখান দিয়ে হাওয়াটাও চলাচল করছে, বা আমি যখন খাবার খাচ্ছি বা কিছু পান করছি সেটাও ওখান দিয়ে, বোলাস কেন, আমি যখন কিছু পান করছি সেটা ওখান দিয়ে যাচ্ছে। এইটাকে বলবো আমরা ফ্যারিংস। এই অংশ মানে ইট ইজ আ কমন পাথওয়ে ফর বোথ ডাইজেস্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ রেসপিরেটরি সিস্টেম। ইট ইজ আ কমন পাথওয়ে ফর বোথ ফুড অ্যান্ড এয়ার। এবার এই ফ্যারিংসের তিনটে রিজিয়ন রয়েছে, ফ্যারিংসের তিনটে রিজিয়ন। দেখো এই যদি রিজিয়নটাকে আমরা ধরি, এই রিজিয়ন একটা, এইদিকের একটা রিজিয়ন, এইদিকের একটা রিজিয়ন, তিনটে রিজিয়ন আমরা ধরি, ঠিক আছে? যে রিজিয়নটা যে ইনার নেজাল চেম্বার বা ইনার যে আমরা অন্তঃনাসারন্ধ্র যেটাকে বলি, ইন্টারনাল নস্ট্রিল যেটাকে বেসিক্যালি বলা হয়, সেই অন্তঃনাসারন্ধ্রের দিকে যে পথটা রয়েছে, ফ্যারিংসের যে অংশটা রয়েছে, সেটাকে বলবো আমরা ন্যাসোফ্যারিংস। এটাকে বলবো ন্যাসোফ্যারিংস। মানে সোজা করে বলতে গেলে দ্য রিজিয়ন অফ ফ্যারিংস হুইচ লাইজ বিহাইন্ড দ্য ন্যাজাল ক্যাভিটি ইজ কল্ড ন্যাসোফ্যারিংস। এই ন্যাসাল ক্যাভিটির ঠিক পেছনে বা পরেই যেটা থাকছে সেটাকে বলবো ন্যাসোফ্যারিংস। আবার দেখো
এই যে অংশটা রয়েছে এটা আমাদের যে মুখগহ্বর, সেই মুখগহ্বরের পর যে চেম্বারটা রয়েছে সেই চেম্বারের ঠিক পরে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে ওরাল ক্যাভিটি ঠিক পেছনের দিকে রয়েছে, এটা বলা হয় ওরোফ্যারিংস। মানে দ্য রিজিয়ন অফ ফ্যারিংস দ্যাট লাইজ বিহাইন্ড দ্য ওরাল ক্যাভিটি ইজ কল্ড ওরোফ্যারিংস। এরকম করে না ওদেরকে একটু ডিফাইন করে দিও। আরেকটা জিনিস দেখো, এই যে ফ্যারিংসটা রয়েছে, এই যে স্ট্রাকচারটা রয়েছে এটা হচ্ছে এপিগ্লটিস। না তার আগে ল্যারিঙ্গোফ্যারিংসটা বলে নাও। ফ্যারিংসের নিচের অংশটা হচ্ছে ল্যারিঙ্গোফ্যারিংস, বা যেটাকে হাইপোফ্যারিংসও বলা হয়। হ্যাঁ, ভুল হচ্ছে, LARYNGO, LARY। একটু বানানগুলো দেখে নিও। হ্যাঁ, ল্যারিঙ্গোফ্যারিংস বা হাইপোফ্যারিংস দুটো। হাইপোফ্যারিংস অর্থাৎ এই অংশটা হচ্ছে ল্যারিংসের দিকে। আচ্ছা, আমরা ল্যারিংস মানে রেসপিরেটরি সিস্টেম যখন করব তখন আমরা ভালোভাবে জানবো। আর না, আগে ফ্যারিংসটা একটু শেষ করো। এই যে ওরোফ্যারিংস আর ল্যারিঙ্গোফ্যারিংস, অ্যাকচুয়ালি এই দুটো আমি যদি খুব স্পেসিফিক্যালি বলি, এই দুটো জায়গায় হচ্ছে যেখান দিয়ে খাওয়ার এবং হাওয়া দুটোই চলে। নেজোফ্যারিংস দিয়ে কিন্তু খাওয়ার যাচ্ছে না, হাওয়া চলাচল করছে। এয়ার যাচ্ছে, হ্যাঁ। আর এই দুটো হচ্ছে খাওয়া আর হাওয়া দুটোর জন্য। তার মানে আমরা যদিও বা বলতে পারি ফ্যারিংস ইজ আ কমন পাথওয়ে ফর বোথ ফুড অ্যান্ড এয়ার, স্পেসিফিক্যালি বলতে গেলে ওরোফ্যারিংস অ্যান্ড ল্যারিঙ্গোফ্যারিংস আর দ্য কমন পাথওয়ে ফর বোথ ফুড অ্যান্ড এয়ার। ঠিক আছে? এবার ধরো আমরা যে খাবারটা খেলাম, এই যে খাবারটা আস্তে আস্তে নিচের দিকে নামছে, এই খাবারটা দেখো এখানে দুটো রাস্তা রয়েছে। একটা দুটো রাস্তা রয়েছে, যেমন ট্রাফিক মোড়ে দুটো রাস্তা থাকে। এবার সেই মোড়ে কে বসে থাকে? ট্রাফিক পুলিশ বসে থাকে। সে কি করে না দেখে যে তুমি যদি বাইক নিয়ে যাও, তোমার বাইকের কাগজপত্র ঠিক আছে কিনা, তোমার হেলমেট রয়েছে কিনা, বা তোমার লাইসেন্স রয়েছে কিনা। ঠিক একইভাবে এই দুটো রাস্তার সামনে বসে রয়েছে একটা ট্রাফিক পুলিশের মতো অংশ। না, এরম করে বলো, ট্রাফিক পুলিশের কাজ কি? বড় গাড়ি হলে এই পাশের রাস্তা দিয়ে চলে যাও, ছোট গাড়ি হলে এই পাশের রাস্তা দিয়ে চলে যাও। তো সেইভাবে এই ট্রাফিক পুলিশের মতো বসে রয়েছে এখানে এপিগ্লটিস। এপিগ্লটিস। এবার যদি কোনো ফুড পার্টিকুলার EPIGLOTTIS, একটা টি না, দুটো টি। এপিগ্লটিস, যদি কোনো ফুড পার্টিকুলার মানে বোলাস ধরো আসছে, তখন কি হবে? বা যদি কোনো আমরা তরল বস্তুও খাই, তখন কি হয়? আস্তে আস্তে এই যে এপিগ্লটিস ছিল এর উপরে চাপ পড়ে যায়। যখনই চাপ পড়বে এটা ভালভের মতো থাকে, সঙ্গে সঙ্গে ওটা বন্ধ হয়ে যায়, মানে ঢাকনার মতো আর কি। ঢাকনার মতো। সঙ্গে সঙ্গে এটা বন্ধ হয়ে গেলে সেই খাদ্যবস্তু আমাদের না না, এটা একটু তোমায় এক্সপ্লেন করে দিতে হবে। সামনের দিকটা তৈরি করছে রেসপিরেটরি ট্র্যাক্ট, পেছন দিকটা তৈরি করছে ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ঠিক আছে? তার মানে বন্ধটা কার মুখ হচ্ছে? রেসপিরেটরি ট্র্যাক্ট। হ্যাঁ, মানে যেখান থেকে ল্যারিংস শুরু হচ্ছে, ল্যারিংসের মাথায় বসে রয়েছে এপিগ্লটিস। রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা যে রেসপিরেটরি ট্র্যাক্ট, এটাকে আমরা বলি ফুড পাইপ, অর্থাৎ ইসোফেগাস। এই রেসপিরেটরি ট্র্যাক্টের ঠিক মাথার উপরে না, রেসপিরেটরি ট্র্যাক্টের ওপর দিকটা ওটা কি? মানে হ্যাঁ, ল্যারিংস। ল্যারিংসের মাথায় রয়েছে এপিগ্লটিস, তাই তো? তার মানে ল্যারিংসে ঢোকার মুখটাকে বন্ধ করে দেবে যখন কোনো বোলাস নিচের দিকে নামবে, বা আমরা যখনই কিছু সোয়ালো করব, সেটা খাওয়ার হোক বা কোনো পানীয় হোক, এপিগ্লটিস কি করবে? ল্যারিংসের ঢোকার মুখটাকে বন্ধ করে দেবে, যাতে কোনোভাবে সেই জিনিসটা ল্যারিংসের মধ্যে দিয়ে প্রবেশ না করে, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে যাতে কোনোভাবে না ঢোকে। তাহলে ওই জিনিসটা কোথায় চলে আসবে? ডাইজেস্টিভ ট্র্যাক্টের দিকে চলে আসবে, ফুড পাইপের দিকে চলে আসবে, ইসোফেগাসের দিকে। ঠিক আছে? এপিগ্লটিস জিনিসটা কি? এপিগ্লটিস এক ধরনের কার্টিলেজ, আর লিফ শেপড ফ্ল্যাপ অফ কার্টিলেজ, আর লিফ শেপড ফ্ল্যাপ অফ কার্টিলেজ। আচ্ছা, এবার আমরা করব ফুড পাইপ। না না, তার আগে একটা জিনিস বলো, তাহলে এপিগ্লটিসটা যখন খাওয়ারটা আসলে, এপিগ্লটিস তো ল্যারিংসের মুখটাকে বন্ধ করে দিল, বুঝলাম। যেই বোলাসটা ইসোফেগাসের মধ্যে চলে আসবে, আবার এপিগ্লটিস কিন্তু ল্যারিংসের মুখটা খুলে দেবে। কেন খুলে দেবে? কারণ হাওয়া চলাচলটাও তো করতে হবে, তাই না? আমাকে ইনহেলেশন এক্সহেলেশনটাও তো করতে হবে, নাহলে আমি বাঁচবো কী করে? আবার পর মুহূর্তে আমরা যখন সোলো করবো, এপিগ্লটিস কী করবে? আবার ল্যারিংসের মুখটা বন্ধ করে দেবে। এই জন্যে বলা হয় খাওয়ার সময় কথা বলতে নেই। কেন? খাওয়ার সময় আমরা যদি কথা বলি, তলা থেকে যখন হাওয়া উঠবে, দেয়ার আর প্রবাবিলিটিস কি এপিগ্লটিসটা ল্যারিংসের মুখ খুলে দিল, তাহলে কী হবে? খাওয়ারের কোনো পার্টিকেল হতে পারে সে রেসপিরেটরি ট্র্যাক্টের দিকে ঢুকে আসলো, এটাকে বলে ফুড অ্যাসপিরেশন। তাহলে এপিগ্লটিসের কাজ কি? এপিগ্লটিস হচ্ছে ফুড অ্যাসপিরেশন হতে দেয় না, ইট প্রিভেন্টস ফুড অ্যাসপিরেশন। ঠিক আছে? এগুলো একটু বলে দিতে হবে। এগো। আচ্ছা, এবার হচ্ছে আমরা ফুড পাইপ সম্পর্কে বলবো। আচ্ছা, ফুড পাইপে যদি আমরা স্ট্রাকচারটা এঁকে নিই এইভাবে, তাহলে ওটা ফুড পাইপ।
এটা হচ্ছে ফুড পাইপ। এই ফুড পাইপ কোন মাসেল দ্বারা তৈরি হয়? এটা স্মুথ মাসেল দ্বারা তৈরি হয়। এর মধ্যে থাকবে স্মুথ মাসেল। ঠিক আছে? আচ্ছা, এই ফুড পাইপে যখনই কোনো খাদ্যবস্তু প্রবেশ করে, ধরো একটা বোলাস চলে গেল, এটা একটা বোলাস, বোলাস চলবে, ঠিক আছে? এবার এই বোলাসটা আস্তে 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 নিচের দিকে নামতে থাকবে, আস্তে আস্তে একদম নিচের দিকে অ্যানাস পর্যন্ত, ডাইজেস্টেড হতে হতে আনডাইজেস্টেড অ্যানাস পর্যন্ত যাবে। হ্যাঁ, ওটা বোলাস ফর্মে থাকবে না, ওটার ফর্ম চেঞ্জ হবে, যেমন স্টমাকে গিয়ে কাইম হবে। হ্যাঁ, সেটা আস্তে ঠিক আস্তে আছে। হবে। এবার আচ্ছা, বোলাসটা একটু পাশে লিখে দাও, BOLUS। এই যে বোলাস নিচের দিকে নামছে আস্তে আস্তে, এর জন্য একটা ফোর্স কাজ করে, এখানে একটা কন্ট্রাকশন, রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন কাজ করতে থাকে। অর্থাৎ এপিগ্লটিসের মধ্যে কি দেখা যায়? শুধু এপিগ্লটিস নয়, আমরা আস্তে আস্তে সমস্ত যে এপিগ্লটিস না ইসোফেগাস? অ্যাকচুয়ালি ইসোফেগাস থেকে শুরু হয়, কিন্তু এটা প্রমিনেন্ট এপিগ্লটিস থেকে দেখা যায়। এই সরি, এপিগ্লটিস করেছি আপনার ঠিক আছে? তো ফুড পাইপটাই তো ইসোফেগাস। ইসোফেগাস। তুমি ফ্যারিংসের কথা বলছো। হ্যাঁ, ফ্যারিংস। তাহলে যে ফুড পাইপ রয়েছে, ফুড পাইপের মধ্যে তুমি জিনিসটা একটু ঘেটে গেলে আর একটু ক্লিয়ার করে দিই। তোমাকে যদি প্রশ্ন করা হয় বা কারুকে যদি প্রশ্ন করা হয় পেরিস্টালসিস কোথায় শুরু হয়, এটাই বলতে চাইছো তো? পেরিস্টালসিস ইসোফেগাসে শুরু হয়, এটা আমরা ছোটোবেলা থেকে পড়েছি। কিন্তু একটা জিনিস জানবে, ফ্যারিংসেও কিন্তু একটা রকম চাপ মারার ব্যবস্থা থাকে যাতে খাবারটা নিচের দিকে নাবে। হ্যাঁ, ইসোফেগাসে এসে সেটা প্রমিনেন্ট হলো। আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি ইসোফেগাস থেকে কী শুরু হচ্ছে? পেরিস্টালসিস শুরু হচ্ছে, যেটাকে ইসোফেজিয়াল পেরিস্টালসিস বলে। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে কিন্তু ফ্যারিংসও এরকমই একটা জিনিস আমরা দেখতে পাই যে নাবে, যেটাকে ফ্যারিঞ্জিয়াল পেরিস্টালসিসও আমরা বলতে পারি। কিন্তু তুমি যদি এনসিআরটি দেখো, এনসিআরটিতেও লেখা যে পেরিস্টালসিস কোথা থেকে শুরু হচ্ছে? ইসোফেগাস থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এখানে এইভাবে কি হয়? একটা রিদমিক কন্ট্রাকশন রিল্যাক্সেশন এইভাবে চলবে, যার ফলে কি হয়? এই যে বোলাস আস্তে আস্তে সামনের দিকে এগোবে। এটাকে বলবো আমরা পেরিস্টালসিস মুভমেন্ট। এটাকে বলা পেরিস্টালসিস বা পেরিস্টালটিক মুভমেন্ট। পেরিস্টালসিস বা পেরিস্টালটিক মুভমেন্ট। ঠিক আছে? আচ্ছা, এইভাবে এটা যাওয়ার পর মানে ব্যাপারটা কেমন এরকম দেখো, ছেলেদেরকে না খালি পড়ালে হবে না, উদাহরণ দিতে হবে। একটা পাইপের মধ্যে একটা যার দুটো প্রান্ত খোলা, একটা প্রান্তে একটা বল ঢুকে আটকে গেছে, তুমি আরেক প্রান্ত দিয়ে বার করবে। কি করবে? তুমি ওই বলটার পেছনে পাইপটার মধ্যে চাপ দেবে, বলটা একটু এগোবে। আবার তুমি কী করবে? পাইপটার মধ্যে আরেকটু চাপ দেবে, বলটার পেছনে, বলটা আরেকটু এগোবে। তাহলে একটা সময় কী হবে? বলটা পাইপের আরেক প্রান্ত দিয়ে বেরিয়ে যাবে। ঠিক সেম জিনিস আমরা এখানেও দেখতে পাই, তাই তো? একটা অল্টারনেট কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন, যেটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস, যাতে ফুড মেটেরিয়ালটা সামনের দিকে এগোতে সুবিধে হয়। এবার পেরিস্টালসিস যেখানে যেখানে হয়, সেই মানে পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে হয়, যে জায়গাটাই হচ্ছে তার নাম দিয়ে পেরিস্টালসিসটার নাম দেওয়া হয়। যেমন ইসোফেগাস হলে ইসোফেজিয়াল পেরিস্টালসিস। যদি সেটা ইন্টেস্টাইনে আমরা দেখছি যখন, তখন সেটাকে কী বলবো? ইন্টেস্টিনাল পেরিস্টালসিস। আচ্ছা, এটা আমরা আগেই জেনেছি, এটাকে বলা হচ্ছে ফুড পাইপ। এই যে স্ট্রাকচারটা রয়েছে, এটা অ্যাকচুয়ালি পর্দার মতো অংশ। আচ্ছা, স্টুডেন্টের কাছে না বারবার ফুড পাইপ বলো না, ইসোফেগাস বলো, ওদের নামটা তাহলে মাথায় থাকবে। কিন্তু আমরা তো চলতি কথায় আমরা এটাকে ফুড পাইপ বলি, ইসোফেগাস। এরপরে একটা মাসেল পর্দার মতো অংশ রয়েছে, যার পর থেকে কিন্তু স্টমাকটা শুরু হচ্ছে। এটা স্টমাক, এটা হলো ডায়াফ্রাম। তার মানে ডায়াফ্রাম কি করেছে? থোরাসিক ক্যাভিটি এবং অ্যাবডোমিনাল ক্যাভিটিকে আলাদা করেছে। মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি আমরা যদি একতলা মনে করি, থোরাসিক ক্যাভিটি যদি দুতলা মনে করি, এই একতলা দুতলার মাঝখানে ছাদ হচ্ছে ডায়াফ্রাম, একটা ডোম শেপড মাসল। এই ফুড পাইপ যেটা বা ইসোফেগাস বেসিক্যালি যেটা রয়েছে, এর মধ্যে দুটো জায়গায় দুটো ভালভের মতো অংশ দেখা যায়, বা যেটাকে আমরা স্ফিংক্টার বলি বেসিক্যালি।
ঠিক আছে, একটা যেখানে শুরু হচ্ছে সেখানে এইভাবে থাকছে, আর যে অংশটা এই ইসোফেগাসের যে অংশটা স্টোমাকের সঙ্গে যুক্ত হচ্ছে এখানে আরেকটা থাকছে, দুটো রয়েছে। উপরটাকে বলা হচ্ছে আপার ইসোফেজিয়াল স্ফিংক্টার, আপার ইসোফেজিয়াল স্প্লিন্টার। আপার ইসোফেজিয়াল স্ফিংক্টার, লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, এর আরো একটা নাম রয়েছে কার্ডিয়াক স্ফিংক্টার। কেন এটাকে কার্ডিয়াক স্প্লিন্টার বলে? ইজ ইট রিলেটেড টু হার্ট? না, এটা স্যার এই অংশটাকে বলা হয় কার্ডিয়াক রিজিয়ন, মানে ভেরি গুড, স্টমাকের কার্ডিয়া রিজিয়নের কাছাকাছি আছে বলে এই স্প্লিন্টারটার নাম হচ্ছে কার্ডিয়াক স্প্লিন্টার। SPHINCTER, SPHINCTER স্প্লিন্টার। কার্ডিয়াক স্ফিংক্টার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব এই স্টোমাকে কতগুলো পার্টস রয়েছে, ঠিক আছে। তারপর আমরা এই দুটো কোরিলেট করব ওর সাথে, কাজের সাথে। এই অংশটাকে আমরা অলরেডি বলেছি এক্ষুনি, কার্ডিয়া রিজিয়ন। এই অংশটাকে বলে ফান্ডাস। এই অংশটা বডি। এই অংশটা হচ্ছে পাইলোরাস বা পাইলোরিক রিজিয়ন। পাইলোরিক রিজিয়ন। আচ্ছা, এখানে স্টোমাক যখন শেষ হয়ে যাচ্ছে তারপরে ইউ শেপের একটা অংশ শুরু হয়ে যাচ্ছে ক্যানেলের মতো। এই যে ইউ শেপের অংশ যেটা শুরু হচ্ছে, এটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে কি স্মল ইন্টেস্টাইন বা যেটাকে আমরা বলি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত যখন শুরু হচ্ছে, ক্ষুদ্রান্তের পার্টসগুলো আমরা একটু পরে পড়ব। যেখানে ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে স্টোমাকের পরে, এইখানেও ঠিক একইভাবে একটা ভালভের মধ্যে অংশ বসে আছে, স্ফিংক্টার যেটা আমরা বলতে পারি। এরও একটা নাম রয়েছে, এর নাম হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। SPHINC। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে স্টোমাক যেটা রয়েছে, স্টোমাকের উপর দিকে রয়েছে কার্ডিয়াক স্ফিংক্টার বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, আর স্টোমাকের একদম নিচে শেষ প্রান্ত তারপরে ডিওডিনাম শুরু হচ্ছে, এখানেও একটা স্ফিংক্টার রয়েছে, এটা বলা হয় পাইলোরিক স্ফিংক্টার। এবার এই স্ফিংক্টারগুলোকে আমরা ভালভের সঙ্গে তুলনা করি, স্ফিংক্টারগুলোকে ভালভের সঙ্গে। তোমরা মানে স্প্লিন্টারের কাজগুলো ভালভের মতো আর কি। যেমন কপাটিকা তোমরা পড়েছো হার্টের ক্ষেত্রে, কি করে রক্তকে একটা নির্দিষ্ট দিকে ফ্লো করে, কখনোই কিন্তু রক্তকে ব্যাক ফ্লো করতে দেয় না। ঠিক এখানেও স্ফিংক্টারগুলোর কাজ একই রকম, টু মেইনটেইন ওয়ান ওয়ে ফ্লো। এই যে সাবস্টেন্স, ধরো এটা বোলাস, এই বোলাস যে সাবস্টেন্সটা রয়েছে, যখন এই স্ফিংক্টারটা খুলে যাবে কার্ডিয়াক স্ফিংক্টার, বোলাস কি হবে স্টোমাকের মধ্যে এন্ট্রি করে যাবে, কিন্তু এটা কখনোই ব্যাকফ্লো হবে না। ঠিক একইভাবে আপার ইসোফেজিয়াল স্প্লিন্টারের একই কাজ, হ্যাঁ, মানে যে কোনো স্প্লিন্টারেরই একই কাজ, টু মেইনটেইন ওয়ান ওয়ে ফ্লো। ঠিক আছে, পাইলোরিক স্প্লিন্টার কি করবে? গ্যাস্ট্রিক কন্টেন্টকে স্মল ইন্টেস্টাইনে আসতে দেবে, কিন্তু ইন্টেস্টিনাল কন্টেন্টকে ব্যাকফ্লো হয়ে আর স্টমাকে ঢুকতে দেবে না। এটা স্টোমাকের মধ্যে পার্সিয়ালি ডাইজেস্টেড ফুড, যেটাকে আমরা বলি কাইম। CHYME, যেটা বলা কাইম। এই কাইম যেটা, এটাকে এই ডিওডিনামের মধ্যে এন্ট্রি করতে দেবে, কিন্তু কখনোই আবার ডিওডিনাম থেকে ঘুরে স্টোমাকের মধ্যে এন্ট্রি হতে দেবে না। তাহলে আমরা দেখলাম যে একটা স্টোমাকের মধ্যে কি কি রিজিয়ন রয়েছে এবং কি কি স্ফিংক্টার রয়েছে, ভালভের মতো কি কি স্ফিংক্টার রয়েছে এবং তাদের কাজ। এবার আমরা দেখব যে স্টোমাকের যে পরবর্তী যে বা স্টোমাকের মধ্যে আমরা যে স্ট্রাকচার দেখি, সেই স্ট্রাকচারের মধ্যে বিশেষ কিছু সেল দেখা যায়, সেই সেলগুলো আমরা দেখব এবং তাদের কাজ দেখব। ঠিক আছে, তো তোমাদেরকে আমি 5 মিনিটের একটা রেস্ট দিচ্ছি। হ্যাঁ, তার আগে একটা জিনিস বলো, স্টমাকে আসার আগে ইসোফেগাস, যেটা ইসোফেগাসে কোনো ডাইজেশন হয় না। ইসোফেগাসের কাজ হচ্ছে খালি বোলাসটাকে নিচে নাবিয়ে দেওয়া, খাওয়ার বা পানীয় যাই বলি আমরা সেটাকে নিচে স্টমাকে নাবিয়ে দেওয়া, এর বাইরে এর কোনো কাজ নেই। ঠিক আছে, তাহলে এখন ব্রেক। হ্যাঁ, এখন ব্রেক, 5 মিনিট পরে আমরা আবার ক্লাসটাকে কন্টিনিউ করব। ওকে। ঠিক আছে।
আচ্ছা চলো ব্রেকের পরে আবার ফিরে এলাম। হুম। আমরা পড়ছিলাম হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট 1। আচ্ছা, কয়েকটা জিনিস একটু আমি বলে দিই বিফোর ইউ প্রসিড। ফান্ডাস বানানটা একটু ঠিক করে নাও, FUNDUS হবে, ঠিক আছে? ওটা এ লিখেছিলে, FUNDUS মুছো, মুছে ঠিক করে করো FN, হ্যাঁ এবার বোঝা যাচ্ছে, ফান্ডাস। আচ্ছা, আরেকটা যেটা তুমি করেছো কার্ডিয়াক স্প্লিন্টার, CARDIAC, কার্ডিয়াক, কার্ডিয়া লিখেছো, কার্ডিয়াক স্প্লিন্টার, SPHINCT, হ্যাঁ ঠিক আছে, চলো এগো। ঠিক আছে, তাহলে আমরা পার্ট 1 পড়ছি হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে। পার্ট 1টা আমরা কি সম্পর্কে পড়ব? কেবলমাত্র ডাইজেস্টিভ ট্র্যাক্ট, কেবলমাত্র ডাইজেস্টিভ ট্র্যাক্ট সম্পর্কে পড়ব, তার স্ট্রাকচার সেগুলো সম্পর্কে আমরা পড়ব। আমরা তখন পর্যন্ত স্টোমাক পর্যন্ত পড়ে নিয়েছি। এই স্টোমাকের পরে যেগুলো আছে সেগুলো এবার আমরা জানব, ঠিক আছে? আচ্ছা, স্টোমাকের পরে যেটা রয়েছে আমাদেরকে জানতে হবে প্যানক্রিয়াস আর লিভার সম্পর্কে। স্টোমাকের পরে আমরা জানব প্যানক্রিয়াস, যেটাকে আমরা বাংলায় বলি অগ্ন্যাশয়, আর একটা হচ্ছে লিভার বা যেটাকে আমরা বলি যকৃৎ, ঠিক আছে? তো সেই প্যানক্রিয়াস মানে স্মল ইন্টেস্টাইনে যাওয়ার আগে আগে আমরা প্যানক্রিয়াস আর লিভারটা বুঝে নেব, ঠিক আছে? আচ্ছা। এবার এটা আমরা ডায়াগ্রামের মাধ্যমে পড়ব, ঠিক আছে? তাহলে চলো আমরা আগে ডায়াগ্রামটা এঁকে নিই, ঠিক আছে? এ পাশেরটাও বুঝে দাও না, এ পাশেরটাও কি দরকার পড়ছে? যতটা বেশি জায়গা পাবে তোমার করতে সুবিধা হবে। আমরা আগে ডায়াগ্রামটা এঁকে নিই। তোমার যদি মার্কারে মনে হয় কালি কম পড়ছে, তুমি অন্য মার্কারও নিতে পারো। দেখো, এটাকে আমরা বলি ডিওডিনাম। স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্ট, এটাকে বলি আমরা প্যানক্রিয়াস বা যেটাকে আমরা বলি অগ্ন্যাশয়, আর এটা আমরা বলি যকৃৎ বা যেটা হচ্ছে লিভার, ঠিক আছে?
এবার এই অগ্ন্যাশয় আর যকৃৎ এবং ডিওডিনাম এদের স্ট্রাকচার এবং এরা কিভাবে ইন্টাররিলেটেড, এরা কিভাবে কাজ করছে সেটা আমরা দেখব। দেখো যকৃতের দুটো খণ্ড থাকে, একটা হচ্ছে বাম খণ্ড আর একটা হচ্ছে ডান খণ্ড, ঠিক আছে? লেফট লিভার আর রাইট লিভার, দুটো খণ্ড। এই যে যকৃৎ রয়েছে দুটো খণ্ডে দুটো ডাক প্রবেশ করেছে, দুটো খণ্ডে দুটো ডাক, আলাদা আলাদা ডাক, দুটো খণ্ডে দুটো আলাদা আলাদা ডাক প্রবেশ করেছে। এবার বাম খণ্ড থেকে যে ডাকটা বেরিয়ে আসছে সেটাকে বলবো আমরা বাঁ দিক কোনটা, ডান দিক কোনটা? লেফট, রাইট, ঠিক আছে? বাম দিক থেকে যেটা বেরিয়ে আসছে সেটাকে বলবো আমরা কি? লেফট হেপাটিক ডাক্ট। এটাকে আমরা বলবো লেফট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, ঠিক আছে? ঠিক একইভাবে ডান দিক থেকে যেটা বেরিয়ে আসছে সেটাকে বলবো আমরা রাইট হেপাটিক ডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এই যে ডাকগুলোর কাজ, এই নালীগুলোর কাজ কি? ডাক মানে এক কথায় নালী বলা। এই নালীগুলোর কাজ কি? দেখো লিভারের মধ্যে তৈরি হয় কি? পিত্ত বা বাইল। লিভারের মধ্যে তৈরি হয় কি? বাইল বা পিত্ত। ডান দিকের খণ্ডতেও তৈরি হচ্ছে বাইল বা পিত্ত, আর বাম দিকের খণ্ডতেও তৈরি হচ্ছে বাইল বা পিত্ত। এবং এই পিত্তগুলো তৈরি হওয়ার পর একটা নালীর মাধ্যমে বয়ে বয়ে আসে। সেই নালীগুলোই হচ্ছে লেফট হেপাটিক ডাক্ট আর একটা হচ্ছে রাইট হেপাটিক ডাক্ট। বুঝতে পেরেছো? এইবার দেখো এই দুটো নালী এসে একটা জায়গায় জুড়ে গেছে, একটা কমন নালীতে তৈরি হয়েছে, সাধারণ নালী বলা হয় এটাকে, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট। এবার এই অংশটা দেখো, এই অংশটার নাম হচ্ছে কি? গল ব্লাডার, বা যেটাকে আমরা বলি পিত্তথলি, যেটাকে আমরা বলি পিত্তথলি। পিত্তথলির কাজ দেখো, পিত্তথলির কাজ হচ্ছে যে লেফট হেপাটিক এবং রাইট হেপাটিক ডাক্টের মাধ্যমে যে পিত্তটা বয়ে বয়ে এসেছিল এতক্ষণ ধরে, সেই পিত্তটা কি সঙ্গে সঙ্গে গিয়ে সিক্রেশন হয়ে যাবে? সঙ্গে সঙ্গে সিক্রেশন হবে না, বা ডিওডিনামের সঙ্গে সঙ্গে গিয়ে মুক্ত হবে না। সে কি করবে না, এই যে গল ব্লাডার রয়েছে বা যেটাকে আমরা বলি পিত্তথলি, এই পিত্তথলির মধ্যে আগে কিছুক্ষণ গিয়ে সঞ্চিত থাকবে, যখন লাগবে তখনই ওটা গিয়ে সিক্রেশন হবে। তাহলে গল ব্লাডারের কাজ কি? না পিত্তকে সাময়িকভাবে সঞ্চয় করে রাখা, পিত্তকে সাময়িকভাবে সঞ্চয় করে রাখা। মানে গল ব্লাডার বাইলকে স্টোর করে এবং কনসেন্ট্রেট করে। এবার দেখো গল ব্লাডার থেকে আবার একটা নালী বেরিয়েছে, এই নালীর একটা আলাদা নাম আছে, এই নাম হচ্ছে সিস্টিক ডাক্ট, CYS, সিস্টিক ডাক্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট এই দুটো মিলে গেছে, মিলে গিয়ে তৈরি করছে আরেকটা নালী, সাধারণ নালী, এটাকে বলে কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট, কমন বাইল ডাক্ট, ঠিক আছে? তারপরে সেই বাইল ডাক্ট আস্তে আস্তে প্রবেশ করছে অগ্ন্যাশয়ের মধ্যে, এবং অগ্ন্যাশয় থেকে যে মানে কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট দুটো একসাথে মিশে যাচ্ছে। এই প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াস থেকে আসছে প্যানক্রিয়াটিক ডাক্ট, প্যানক্রিয়াটিক ডাক্ট আর যে কমন বাইল ডাক্ট, এই দুটো মিশে গিয়ে অগ্ন্যাশয়ের, এই দুটো মিশে গিয়ে ডিওডিনামের মধ্যে মুক্ত হচ্ছে। এইবার যেখানে যে অংশে ডিওডিনামে গিয়ে এই দুটো একসঙ্গে যুক্ত হচ্ছে বা যেখানে মুক্ত হচ্ছে সেখানে একটা ভালভ থাকে, স্ফিংটার থাকে, ভালভ থাকে বা স্ফিংটার থাকে আমরা বলতে পারি। এখানেও ঠিক একটাই ভাবে ভালভ থাকে, এটাকে আলাদা কালার করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এইভাবে একটা ভালভ রয়েছে, মানে তুমি স্প্রিংটার অফ অডির আঁকার চেষ্টা করছো, তাই তো? এইভাবে একটা ভালভ রয়েছে। এই ভালভের একটা নাম আছে,
এর একটা আলাদা নাম আছে, এটাকে বলা হচ্ছে স্ফিংক্টার অফ ওডি বা ওডি স্ফিংক্টার। SPHINCTER স্ফিংক্টার অফ ওডি বা ওডি স্ফিংক্টার বলা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি প্যানক্রিয়াসের একটু স্ট্রাকচার দেখার চেষ্টা করি, প্যানক্রিয়াসের ভিতরে কি কি রয়েছে। দেখো প্যানক্রিয়াসের মধ্যে বোর্ডটাকে গার্ড করো না, বোর্ডটাকে খুলে বলো, হ্যাঁ তাহলে বোর্ডটা দেখা যাবে। প্যানক্রিয়াসের মধ্যে এই যে ডাক্ট রয়েছে, প্যানক্রিয়াটিক ডাক্ট, এর মধ্যে এক ধরনের সেল দেখা যায়, এর মধ্যে এক ধরনের সেল দেখা যায়, যেটাকে বলবো আমরা ডাক্টাল সেল, যেটা বলা ডাক্টাল সেল, ঠিক আছে। ডাক্টাল সেলের কাজ কি দেখো। আচ্ছা, তোমাদেরকে স্টোমাকের কাজ এখনো পর্যন্ত আমি বোঝাইনি, আমি যখন ডাইজেশন পরের স্টেপে বোঝাবো পরের ক্লাসে নেক্সট সেশনে, তখন আমরা স্টোমাকের কাজটা ভালোভাবে বুঝবো। এখন আমি সাধারণভাবে একটা জিনিস বলছি যে স্টোমাকের মধ্যে থেকে একটা হাইলি অ্যাসিড সিক্রেট হয়, যেটা আমরা বলি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইলি অ্যাসিড এর pH কিন্তু থাকে 1 থেকে 2 এর মতো, মানে বুঝতেই পেরেছো যে এটা কতটা অ্যাসিডিক নেচারের। এই যে হাইলি অ্যাসিড, এটা স্টোমাকের মধ্যে যে খাবারটা ছিল, সেই স্টোমাকের খাবারটা কি করতে না ডাইজেস্ট করতে হেল্প করেছিল এই HCl। তো স্টোমাকে যখন পার্শিয়ালি ডাইজেস্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি কি কাইম, কি বলা হয় কাইম। সেই কাইম কি হবে আস্তে আস্তে নেমে আসবে কোথায়, এই ডিওডিনাম। কেন নেমে আসবে না, পরবর্তী যে ডাইজেস্টেড এনজাইমগুলো অগ্নাশয় বা এই ইন্টেস্টিনাল জুস, সেগুলো কি ওর মধ্যে মিশে যাবে, ডাইজেশন শুরু হবে, পরবর্তী ডাইজেশন। মানে কাইম যেটা স্টমাক থেকে আসছে সেটা হাইলি অ্যাসিডিক, হাইলি অ্যাসিড, এবার তার অ্যাসিডিক নেচারটাকে কম করতে হবে, ঠিক আছে। এবার অ্যাসিড তোমরা ছোটবেলায় পড়েছো যে অ্যাসিডিক নেচার কমায় কে, অ্যালকালাইন নিশ্চয়ই, বা বেসিক যেটা তোমরা বলো, ঠিক আছে। তাহলে বেস বা অ্যালকালি। অ্যালকালি, এই যে ডাক্টাল সেলের কাজ হচ্ছে এটাই, এটা কিছু অ্যালকালাইন সাবস্টেন্সকে সে রিলিজ করে দেয়, যেটা কি করে না ওর অ্যাসিডিক নেচারকে কমাতে সাহায্য করে, ঠিক আছে। আর এখানে তোমরা বাইল দেখলে, বাইল যেটা তৈরি হচ্ছে লিভার বা যকৃতে এবং স্টোর হচ্ছে কোথায়, গল ব্লাডার। এই বাইলের যে কম্পোজিশন তোমরা দেখো, ছোট্ট করে আমি বলে দিচ্ছি বাইলের কম্পোজিশন, একটু দেখে নাও বাইলের কম্পোজিশন। প্যানক্রিয়াসের যে ডাক্টাল সেল তারা বাইকার্বনেটস তৈরি করে, যার জন্য ওই সিক্রেশন, বাইকার্বনেট, ওটা একটু লিখে দাও। সেই কারণেই অ্যালকালাইন সিক্রেশন না, বাইকার্বনেট। আচ্ছা, বাইলের মধ্যে অনেক কিছুই থাকে, মেজর দুটো জিনিস আমরা দেখব। কিছু বাইল সল্ট থাকে আর কিছু বাইল পিগমেন্ট থাকে। বাইল সল্ট, বাইল পিগমেন্ট, ঠিক আছে। আচ্ছা, বাইল সল্টের মধ্যে থাকে সোডিয়াম গ্লাইকোকোলেট আর সোডিয়াম টার্কোকোলেট, এই দুটো বাইল সল্ট। তার আগে জেনে নাও বাইলের pH কত। বাইল কিন্তু pH প্রায় 8.4 এর কাছাকাছি এর pH, অর্থাৎ তোমরা বুঝতেই পেরেছো নেচারটা কেমন হবে, অ্যালকালাইন। নেচারটা কেমন হবে, অ্যালকালাইন। বাইল পিগমেন্ট, এই বাইল পিগমেন্টে দুটো জিনিস থাকে। স্টুডেন্টকে একটু ক্লিয়ার করে দাও, সেটা হচ্ছে 7-এর ওপরে যত যাবে সেটা অ্যালকালাইন, 7-এর নিচে যত আসবে সেটা অ্যাসিডিক, পিএইচের কথা। একটা হচ্ছে বিলিরুবিন আর একটা হচ্ছে বিলিফার্মিন, ঠিক আছে। আচ্ছা, তোমরা pH পড়েছো হয়তো ছোট ক্লাসে, নিশ্চয়ই আশা করি প্রত্যেককে পড়েছো, ভৌতবিজ্ঞান তোমরা পড়েছো। তোমরা সবাই জানো যে pH এর একটা স্কেল হয়, এটা 1 থেকে 14 পর্যন্ত এইভাবে স্কেলে ইন্ডিকেট করা থাকে, যার একটা মিডল পোরশন থাকে। মিডল পোরশনকে আমরা কত ধরি, 7, কত ধরি 7। এবং এই 7 যেটা রয়েছে এটা সবসময় কেমন থাকে, নিউট্রাল। কেমন থাকে, নিউট্রাল। নিউট্রাল কথার অর্থ কি, নিউট্রাল কথার অর্থ হচ্ছে যে এর মধ্যে অ্যাসিডিক নেচার, বেসিক নেচার সমান রয়েছে, অর্থাৎ এটা নিউট্রাল কন্ডিশনে রয়েছে। মানে এটা না অ্যাসিডিক না অ্যালকালাইন, অ্যালকালাইন, এটা নিউট্রাল কন্ডিশনে রয়েছে। এইবার 7 থেকে যত একের দিকে আমরা এগোতে থাকবো, আস্তে আস্তে যত একের দিকে আমরা এগোতে থাকবো, এই নেচারটা কেমন হবে, অ্যাসিডিক। যত একের দিকে যাব তত অ্যাসিডিক হবে।
এবার তোমরা পাকস্থলীর একটু আগে পিএইচ দেখলে যে 1 থেকে 2, মানে 7-এর নিচে গেলে সেটা অ্যাসিডিক, এবার যত একের দিকে এগোবে তত তার অ্যাসিডিক নেচার আরো বাড়বে। তাহলে পাকস্থলীর পিএইচ দেখো 1 থেকে 2, এর দ্বারা আমরা কি বুঝতে পারি? পাকস্থলী হাইলি অ্যাসিডিক, শুধু অ্যাসিডিক নয়, হাইলি অ্যাসিডিক। আর এখানে রয়েছে দেখো বাইরে হচ্ছে 8.4, সাপোজ ধরো এই পজিশন, মানে 7-এর থেকে যত এবার বাড়বে তত অ্যালকালাইন নেচার বাড়বে। এদিকটা যত বাড়বে এটা অ্যালকালাইন নেচার না বাড়বে। তাহলে বাইরের ক্ষেত্রে আমরা দেখলাম pH 8.4, তার এই কথার অর্থ কি না, বাইরে হচ্ছে অ্যালকালাইন নেচার, হাইলি অ্যালকালাইন না হলেও কিন্তু অ্যালকালাইন নেচার, ঠিক আছে? তাহলে তোমরা বাইর সম্পর্কে জানলে, বাইরের কাজ আমরা একটু পরে করব যখন ডাইজেশন প্রসেস করব। এখানে শুধু জানলাম কি কিভাবে বাইরেটা তৈরি হচ্ছে, কোথায় তৈরি হচ্ছে, কোথায় যাচ্ছে, কিভাবে কোথায় স্টোর হচ্ছে, এবং বাইলের দুটো কম্পোনেন্ট সম্পর্কে জানলাম, যেটা হচ্ছে বাইল সল্ট আর একটা হচ্ছে বাইল পিগমেন্ট, ঠিক আছে? আচ্ছা চলো এবার হচ্ছে নেক্সট আমরা জানবো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসে একটা সেল সম্পর্কে অলরেডি আমরা জানলাম যে প্যানক্রিয়াসের মধ্যে যে নালী থাকে প্যানক্রিয়াটিক ডাক্ট, তার মধ্যে থাকে ডাক্টাল সেল, সে রিলিজ করে বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়ন কি করে, মানে অ্যাসিডিক নেচার, যেটা বোলাসটা এতক্ষণ এসেছিল অ্যাসিডিক নেচার নিয়ে, বলাস না, কাইম, সরি কাইম, সেই কাইমের অ্যাসিডিক নেচারটাকে আস্তে আস্তে কি করে কমিয়ে দেয়, নিউট্রাল করতে পারে, ঠিক আছে? কারণ এর পরবর্তী যে এনজাইমগুলো সেগুলো অ্যাসিডিক নেচারে কাজ করতে পারবে না, তাই জন্য অ্যাসিডিক নেচারকে কমাতে হবে। আচ্ছা এইবার এই প্যানক্রিয়াসের মধ্যে আরো দু ধরনের আমরা সেল দেখতে পাবো। এই প্যানক্রিয়াসের মধ্যে ডাক্টাল সেল ছাড়া আরো দু ধরনের কিন্তু সেল দেখা যাবে। তোমরা পড়েছো হয়তো আগে, একটা হলো প্যানক্রিয়াটিক অ্যাসিড, একটা হলো প্যানক্রিয়াটিক অ্যাসিড। আর একটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। তোমরা সেই যখন হরমোন চ্যাপ্টার পড়েছিলে ক্লাস 10 এ পড়েছো, প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স দেখা যায়। আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, এই যে দুটো সেল, এই দুটো সেলের দুটো আলাদা আলাদা কাজ থাকে, এই দুটো সেলের দুটো আলাদা আলাদা কাজ থাকে। এই যে প্যানক্রিয়াটিক অ্যাসিড যেটা রয়েছে, এই সেলগুলোকে অ্যাসিনার সেলসও বলা হয়। অ্যাসিনার সেলস বলা হয়, এটাকে আমরা অ্যাসিনার সেল বলবো। প্যানক্রিয়াটিক অ্যাসিড যেটা রয়েছে বা যেটাকে আমরা অ্যাসিনার সেল বলি, এর কাজ হচ্ছে এনজাইম রিলিজ করা। মানে ডাইজেশনের সঙ্গে এটাই সম্পর্ক রাখে। এটা এনজাইম রিলিজ করে, অর্থাৎ ডাইজেশনের সঙ্গে এটার সম্পর্কিত। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের কি কাজ রয়েছে? আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের আরেকটা আলাদা কাজ রয়েছে, হরমোন সিক্রেশন করা। হরমোন সিক্রেশন করা, ঠিক আছে? আচ্ছা এখানে তোমরা তাহলে একটা জিনিস দেখলে, প্যানক্রিয়াসের মধ্যে এনজাইমও রিলিজ হচ্ছে, তার সাথে সাথে হরমোনও রিলিজ হচ্ছে। এনজাইম যখন রিলিজ হবে সেটাকে বলবো আমরা কোন ধরনের সিস্টেম? এক্সোক্রিন সিস্টেম। আর যখন হরমোন রিলিজ হবে তখন সেটা বলবো এন্ডোক্রিন সিস্টেমের আন্ডারে পড়ে। যেহেতু এটা এনজাইম আর হরমোন দুটোই সিক্রেট করছে, তাই জন্য একে একটা আলাদা নামে ডাকা হয়। আশা করি তোমরা সবাই এটা জানো, সেটা হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড, ঠিক আছে? মানে এটা এক্সোক্রাইন গ্ল্যান্ডও বলা যেতে পারে, এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডও বলা যেতে পারে। যেহেতু দুটো গ্ল্যান্ড একসঙ্গে এখানে রয়েছে এবং এটা হরমোনের সাথে সাথে এনজাইমও রিলিজ করে, তাই জন্য এটাকে বলবো আমরা মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। এটা অলরেডি তোমরা ছোট ক্লাসে এটা তোমরা পড়ে এসেছো। আচ্ছা এইবার পরবর্তী যে পার্ট, আচ্ছা এই যে তুমি লিখেছো এনজাইম রিলিজ হয় প্যানক্রিয়াস থেকে, এনজাইম এবং প্রো এনজাইম দুটোই রিলিজ হয়, ঠিক আছে? এটা হ্যাঁ এটা পরে যখন পড়বো একটু ডিটেলসে পড়বো, আপাতত হ্যাঁ এইটা থাকুক, এরকমই থাকুক। মানে ওই কনসেপ্টটা আসবে যখন আমরা ওই প্রসেস অফ ডাইজেশন পড়বো, তখন আসবে। এবার ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে পরবর্তী পার্ট, সেই পার্টটার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। তার নাম হচ্ছে স্মল ইন্টেস্টাইন। প্রথমে আমরা ডায়াগ্রামটা এঁকে নেব। স্টমাকের পরবর্তী অংশ।
এটা দেখো স্মল ইন্টেস্টাইনের এটা ডায়াগ্রাম। এর তিনটে রিজিয়ন থাকে, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনকে তিনটে পার্টে আমরা ভাগ করব। তিনটে পার্ট কি দেখো, যে ইউর মতো যে অংশটা রয়েছে, এই যে ইউর মতো অংশ, এই অংশটা ইউর মতো, এটাকে বলা হয় ডিওডিনাম। এটা বলা হয় ডিওডিনাম। ঠিক এর পরের অংশ যেটা সবথেকে বেশি প্যাঁচানো থাকে, এই অংশটা এটাকে বলা হয় জেজুনাম। এর যে পরবর্তী অংশ, বাকি অংশ যেটা লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে যুক্ত থাকবে, সেটাকে বলবো ইলিয়াম। ঠিক আছে, মানে স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট। স্মল ইন্টেস্টাইনের তাহলে তিনটে পার্ট, একটা হচ্ছে ডিওডিনাম, একটা হচ্ছে জেজুনাম, আর একটা হচ্ছে ইলিয়াম। তিনটে পার্ট নিয়ে প্রথম অংশ ডিওডেনাম, মাঝে জেজুনাম, শেষে হচ্ছে এলিয়াম। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, স্মল ইন্টেস্টাইন, এর যদি আমরা লেন্থ দেখি, প্রায় এটা 26 ফুট বা 25 ফুটের মতো হবে, 25 থেকে 26 ফিট, প্রায় এটা 25 থেকে 26 ফিট। আরেকটা রয়েছে লার্জ ইন্টেস্টাইন, এটা প্রায় 6 ফিটের মতো, প্রায় 6 ফিট। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি লেন্থ কোনটা বেশি, স্মল ইন্টেস্টাইনের লেন্থ অনেক বেশি কম্পেয়ার টু লার্জ। ফিট বানান কি লিখেছো? এফ ডবল ইটি লেখো, আই কোথা থেকে আসলো? স্মল ইন্টেস্টাইনের লেন্থ অনেক বেশি লার্জ ইন্টেস্টাইনের তুলনায়, কিন্তু তার সত্ত্বেও একে নাম দেওয়া হয়েছে স্মল ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনটা 5 ফিট করে দাও, ওই 5 থেকে 6 ফিট লেখো, 5 ফিট। ঠিক আছে, তার সত্ত্বেও একে নাম দেওয়া হয়েছে স্মল ইন্টেস্টাইন। যেখানে লার্জ ইন্টেস্টাইনের লেন্থ অনেক কম, তার সত্ত্বেও একে নাম দেওয়া হয়েছে লার্জ ইন্টেস্টাইন। কারণটা দেখো, আমরা যদি একটু একে সেকশন করি, অর্থাৎ প্রস্থচ্ছেদ করে যদি আমরা দেখি, সেই প্রস্থচ্ছেদ করলে দেখা যাবে এরকম দুটো অংশ। স্মল ইন্টেস্টাইন, এটা স্মল ইন্টেস্টাইন, এটা ধরো লার্জ ইন্টেস্টাইন। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনের যে ভেতরের লুমেনের ডায়ামিটার, সেটা অনেক কম, ঠিক আছে, কম্পেয়ার টু লার্জ ইন্টেস্টাইন। তাই জন্যই লেন্থ কম হওয়ার সত্ত্বেও লার্জ ইন্টেস্টাইনকে বলা হয় সবথেকে বড়, মানে বৃহদান্ত্র। ঠিক আছে, আমরা বাংলায় বলি বৃহদান্ত্র, আর এটাকে বলি ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, এটা শুধু লেন্থ বড় হওয়ার জন্য কিন্তু স্মল ইন্টেস্টাইনকে লার্জ ইন্টেস্টাইন বলবো না, কারণ এর যে ভেতর ডায়ামিটারটা অনেকটাই কম, ডায়ামিটারটা স্মল, ডায়ামিটার স্মল। ঠিক আছে, আচ্ছা এইবার লার্জ ইন্টেস্টাইনের ডায়ামিটার লার্জ, স্মল ইন্টেস্টাইনের ডায়ামিটার স্মল, সহজভাবে বলতে গেলে। এবার দেখো, আমরা এই যে স্মল ইন্টেস্টাইন হোক বা লার্জ ইন্টেস্টাইন হোক, বা যদি আমরা এসোফেগাস দেখি, এদেরকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, ট্রান্সভার্স সেকশন করি, করলে কিছু সেলের পরপর লেয়ার দেখতে পাবো। ঠিক আছে, সেই লেয়ারগুলোর নাম এবার আমরা জানবো ডায়াগ্রামের মাধ্যমে। ঠিক আছে, দেখো
বাইরের দিক থেকে যদি দেখার চেষ্টা করি, অর্থাৎ একটা পাইপ রয়েছে, তারপর যদি এটা কোনো পাইপ হয়, এটা একদম তার বাইরের দিক, এটা তার ভেতরের দিক। তো এইটা যদি পাইপের সঙ্গে তুলনা করা হয়, এইটা হচ্ছে একদম তার বাইরের দিক, এটা হচ্ছে তার একদম ভেতরের দিক। এবার যে বাইরের দিকের যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারের একটা নাম রয়েছে, ঠিক তার ভেতরে আরেকটা লেয়ার রয়েছে, এরও একটা আলাদা নাম রয়েছে, তার ভেতরে আরো একটা লেয়ার রয়েছে, এরও একটা আলাদা নাম, একদম ইনার মোস্ট লেয়ার যেটা রয়েছে তারও একটা আলাদা নাম রয়েছে, ঠিক আছে? তার ভেতরে লিউমেন। হ্যাঁ, তার ভেতরে লিউমেন বা যেটা আমরা গহ্বর বলি বেসিক্যালি, ঠিক আছে? একদম ইনার মোস্ট যে লেয়ারটা রয়েছে তার নাম হচ্ছে মিউকোসা লেয়ার। এর নাম মিউকোসা লেয়ার। ঠিক ওর উপরে যেটা রয়েছে সাবমিউকোসা লেয়ার। ঠিক তার উপরে যেটা রয়েছে সেটাকে বলবো আমরা মাস্কিউলারিস লেয়ার। একদম সবার উপরে যেটা রয়েছে সেটা হলো সেরাস লেয়ার বা সোরাস লেয়ার। মাস্কুলারিস বানানটা ভুল হলো, MUS। মাস্কুলারিস লেয়ার, ঠিক আছে? তাহলে আমরা যদি স্মল ইন্টেস্টাইন হোক বা লার্জ ইন্টেস্টাইন বা ইসোফেগাস, এগুলোকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ কেটে যদি স্লাইডের মাধ্যমে মাইক্রোস্কোপের তলায় দেখি আমরা স্টেনিং করে, তো সেখানে আমরা দেখতে পাবো এই লেয়ারগুলো পরপর ভাবে সাজানো হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখব, আচ্ছা এবার ইলিয়াম স্মল ইন্টেস্টাইনে কি কাজকর্ম রয়েছে, কিভাবে ডাইজেশনে কাজ করে, সেটা আমরা ডাইজেশন টপিকে গিয়ে পড়ব। কেমিক্যাল ডাইজেশন টপিক যখন পড়ব সেখানে পড়ব। আবার অ্যাবজর্পশন নিয়েও পড়বো যখন আমরা অ্যাবজর্পশন নিয়ে পড়াশোনা করব। এবার পরবর্তী পার্ট যেটা আমাদের ডাইজেস্টিভ ট্র্যাকের, যেটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। প্রথমে আমরা লার্জ ইন্টেস্টাইনের ডায়াগ্রামটা এঁকে না, একটু স্মল ইন্টেস্টাইনটা এঁকে তারপর লার্জ ইন্টেস্টাইন আঁকো, কারণ স্মল ইন্টেস্টাইন যেখানে শেষ হলো আর লার্জ ইন্টেস্টাইন যেখানে শুরু হলো, ওই জাংশনে এক প্রকার ভালভ থাকে, ওটাও তোমায় বলতে হবে, ইলিওসিক্যাল ভালভ। মানে ইলিয়াম আর সিক্কাম, এদের জাংশনে ইলিওসিক্যাল ভালভ। দেখো, এটা লার্জ ইন্টেস্টাইনের ছবি, সাথে সাথে আমি কিছুটা স্মল ইন্টেস্টাইনের পার্টটাও এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। স্মল ইন্টেস্টাইনের যে পার্টটা এঁকেছি এটা আমরা কোন পার্টে গেছি বলতে পারবে? যেটা কোন পার্ট? এটা হচ্ছে ইলিয়াম পার্ট। এটা হচ্ছে ইলিয়াম পার্ট, অর্থাৎ একদম শেষের পার্ট, ইলিয়াম পার্ট। ILEUM। তুমি একটু বানানটার উপর একটু নজর দিও, হ্যাঁ, ILEUM। ইলিয়াম পার্ট, ঠিক আছে? আচ্ছা দেখো, এই ইলিয়াম অর্থাৎ ইলিয়াম লেখো, ইলিয়াম পার্ট লেখার দরকার নেই, ইলিয়াম। এই ইলিয়াম যেটা রয়েছে শেষ অংশ, এটা গিয়ে কার সঙ্গে যুক্ত হচ্ছে? লার্জ ইন্টেস্টাইনের সঙ্গে যুক্ত হচ্ছে।
এবং যে অংশে যুক্ত হচ্ছে সেটাকে আমরা বলি কোলন, সেটা বলা হয় কোলন। আর এই কোলন অংশ অর্থাৎ ইলিয়াম আর কোলন এই দুটোর মাঝখানে একটা ভালভ রয়েছে। এই দুটোর মানে মাঝখানে একটা ইলিয়াম শেষ হলো, লার্জ ইন্টেস্টাইন যে শুরু হচ্ছে তার যে মুখটা সেটাকে বলে সিকাম। সরি সিকাম, এটা ঠিক আছে। সিকামে কি রয়েছে একটা ভালভ রয়েছে। মানে ইলিয়াম আর সিকাম এই দুটোর জাংশনে ভালভ রয়েছে, মানে স্প্রিংটার রয়েছে যেটাকে বলে, মানে ভালভ রয়েছে যেটাকে বলে ইলিওসিকাল ভালভ। ইলিওসিকাম না, ইলিওসিকাল ভালভ। সিকাম, সিকাম। ইলিওসিকাল ভালভ। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এই যে লার্জ ইন্টেস্টাইন যেটা আমি এঁকেছি এর কতগুলো পার্টস রয়েছে এটা তো অলরেডি আমরা জানলাম, যে অংশ যুক্ত হচ্ছে সেটাকে বলা হয় সিকাম। তারপরে যে পাইপ একদম উঠে গেছে, একদম একবার এদিকে আবার নিচের দিকে নামছে, এটাকে বলা হয় কোলন, এটাকে বলা হচ্ছে কোলন। এবার কোলন সিকামটা একটু লেখো, সিইসিউএম, সিকাম। ওইখানটা দিলে তো অ্যাপেন্ডিক্সটা মনে হচ্ছে একটু ওপর থেকে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। আচ্ছা এইবার দেখো অ্যাপেন্ডিক্স বানানটাও বোধহয় ভুল হলো। ঠিক আছে, চলো এগো। যে কোলনটা উপর দিকে উঠে গেছে, এটা উপর দিকে উঠছে আস্তে আস্তে, উপর দিকে উঠলে সেটাকে আমরা বলি অ্যাসেন্ডিং, সেটা বলা হয় অ্যাসেন্ডিং বা ঊর্ধ্বমুখী যেটা বলা হয় বাংলায়, বা ঊর্ধ্বগামী বলা হয় যেটাকে, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। তারপর দেখো কোলনটা এইভাবে ফ্ল্যাট হয়ে গেছে, এইভাবে ফ্ল্যাট হয়ে গেছে, এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন। এটা হলো ট্রান্সভার্স কোলন। তারপর দেখো কোলনটা আবার নিচের দিকে নেমে গেছে, নিচের দিকে নামলে সেটাকে আমরা কি বলি ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং তোমরা ছোটবেলায় অঙ্ক করেছো, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাও, ডিসেন্ডিং অর্ডারে সাজাও। তো ঠিক যেটা নিচের দিকে নেমে গেছে সেটাকে বলবো আমরা ডিসেন্ডিং, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। ঠিক আছে, মানে অ্যাসেন্ডিং কোলন ওপর দিকে উঠছে, যেটা আমাদের শরীরের কোন দিকে রয়েছে, ডান দিকে রয়েছে। ট্রান্সভার্স কোলন আড়াআড়িভাবে যাচ্ছে, ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছে। আর ডিসেন্ডিং কোলন ওপর থেকে নিচে নামছে, সেটা শরীরের কোন দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে। ঠিক আছে। আচ্ছা এইবার দেখো কোলন ডিসেন্ডিং কোলন, তারপর একটা এস এর মতো কার্ভ তৈরি করেছে, কার্ভ তৈরি করে বেঁকে গেছে। ঠিক আছে, এস এর মতো দেখো এই যে কার্ভটা রয়েছে, এটা কার্ভ তৈরি করে বেঁকে গেছে, এই যে কার্ভ। ঠিক আছে, এটার একটা নাম রয়েছে আলাদা নাম, এটা বলা সিগময়েড কোলন। এটার নাম হচ্ছে সিগময়েড কোলন। ঠিক আছে। আচ্ছা এরপরে একটা দেখো বেলুনের মতো খোলা অংশ রয়েছে, কিছুটা স্যাকের মতো একটা বেলুনের মতো খোলা অংশ রয়েছে। এখানে বেসিক্যালি কি হয়, এখানে স্টুল জমা হতে থাকে, মানে স্টোরেজ অর্গান টাইপের। স্টোরেজ অর্গান টাইপের স্টুল জমা হয়, এটাকে বলা হয় রেকটাম। তারপর একটা পাইপের মতো অংশ নিচের দিকে নেমেছে দেখো, এই পাইপের মতো অংশটাকে বলা হয় অ্যানাল পাইপ, অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেল, অ্যানাল ক্যানেল। তারপর একটা আমার ছিদ্র রয়েছে, ছিদ্রের মাধ্যমে বাইরে উন্মুক্ত হচ্ছে, এটা বলা হয় অ্যানাস, যেটাকে আমরা বাংলায় বলি বায়ু ছিদ্র, অ্যানাস। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে না, এটা একটু অ্যানাসটা যখন বলে একটু শেষ করে নাও। এই অ্যানাসে আমরা দু ধরনের স্প্রিংটার দেখতে পাই, একটা ভেতর দিকে থাকে, একটা বাইরের দিকে থাকে। ইন্টারনাল অ্যানাল স্প্রিংটার এবং এক্সটার্নাল অ্যানাল এখানে স্প্রিংটার। একটা স্প্রিংটার থাকবে আর এখানে একটা। না, জায়গাটা ঠিক, আঁকাটা ঠিক হলো না। যাই হোক, এটা মুখে বলে দাও, আমি এখন ভিডিও করছি বলে গিয়ে দেখাতে পারছি না, পরে দেখিয়ে দেবো। যেটা উপর দিকে রয়েছে, না না, ওই ছবিটা মুছে দাও, খালি বলে দাও যে ভেতর দিকে একটা থাকে ইন্টারনাল, কারণ ছবিটা ভুল হলে কী হবে, ওদের কনসেপ্টটা ভুল হয়ে যাবে। আমি ভিডিওটা তো ধরে রয়েছি এটা, তাই আমি করতে পারছি না, পরে তোমায় দেখিয়ে এই দিচ্ছি। রেকটামের মধ্যে অ্যানাল ক্যানাল রয়েছে, রেকটামের মধ্যে না, রেকটামের পরে অ্যানাল ক্যানেল, তারপরে অ্যানাস। ওই অ্যানাসকে ঘিরে দু ধরনের স্প্লিন্টার থাকে। দু ধরনের স্প্রিংটার, একটা হচ্ছে ইন্টারনাল স্প্রিংটার যেটা ভেতর ইন্টারনাল অ্যানাল স্প্লিন্টার, আর বাইরের দিকে হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্প্লিন্টার। ইন্টারনাল মানে ভেতর, এক্সটার্নাল মানে বাইরে।
ঠিক আছে না? দু ধরনের স্ফিংক্টার আমরা দেখতে পাবো। তাহলে আমরা মোটামুটি যে ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে যে শেষ পার্ট আমরা দেখলাম লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে আমরা ডায়ামিটার দেখেছি কত 5 ফিটের মতো, কিন্তু লেন্থটা 5 ফিট, কিন্তু ডায়ামিটারটা অনেক বড়, চওড়া অনেকটাই, তার নাম হয়েছে লার্জ ইন্টেস্টাইন। এর ক্ষেত্রে স্মল ইন্টেস্টাইনের একদম শেষ পার্ট যেটা আমরা বলি ইলিয়াম। ইলিয়াম লার্জ ইন্টেস্টাইনের যেখানে যুক্ত হচ্ছে সেই পার্টটাকে আমরা বলবো কি সিকাম, সেটাকে বলা হয় সিকাম। এখানে একটা ভালভ রয়েছে যার নাম হচ্ছে ইলিওসিক্যাল ভালভ, ইলিওসিক্যাল ভালভ। এরপরে বাকি যে নলের মতো যে অংশ বা ক্যানেলের মতো যে মোটা অংশ পাইপের মতো সেটা বলা হয় কোলন, এটা বলা হয় কোলন। কিছু যে কলনটা উপর দিকে উঠেছে সেটাকে বলবো আমরা অ্যাসেন্ডিং কোলন, সেটাকে বলবো অ্যাসেন্ডিং কোলন, যেটা আমাদের শরীরে ডান দিকে রয়েছে। এরপরে কোলনটা কি হয়েছে আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে বাম দিকে গিয়েছে, ডান দিক থেকে বাম দিকে গেছে, বাম দিকে, এটা বলা হয় ট্রান্সভার্স কোলন। ঠিক তারপরে কোলন নিচের দিকে নেমে গেছে বাম দিকে, এটা বলবো আমরা ডিসেন্ডিং কোলন। তারপরে কোলন একটু সরু হয়ে একটা এসেপেট কার্ভ তৈরি করেছে, যেটাকে বলবো আমরা সিগময়েড কোলন। তারপরে একটা পাউচের মতো খোলা অংশ তৈরি করেছে স্টোরেজ অর্গান হিসেবে, যেটা বলবো আমরা রেকটাম। রেকটাম থেকে একটা ক্যানাল বাইরের দিকে বেরিয়ে গেছে, যেটা বলবো আমরা অ্যানাল ক্যানাল। এবং এই ক্যানালের একদম শেষ প্রান্তে একটা ছিদ্র রয়েছে, যেটাকে বলবো আমরা অ্যানাস। আর এই অ্যানাসের দুটো স্ফিংক্টার থাকে, একটাকে বলা হয় ভেতরের দিকে থাকে হচ্ছে ইনার স্ফিংক্টার, ইন্টারনাল অ্যানাল স্ফিংক্টার, বাইরের দিকে হচ্ছে এক্সটার্নাল অ্যানাল স্ফিংক্টার। ঠিক আছে? তো মোটামুটি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের যে প্রথম পার্ট সেটা আমরা আজকে পড়লাম, যে প্রথম পার্ট ডাইজেস্টিভ ট্র্যাক্ট সম্পর্কে। এর পরবর্তীকালে আমরা পড়ব যে ডাইজেশন প্রসেস কিভাবে হয়, বেসিক্যালি কেমিক্যাল ডাইজেশন সম্পর্কে আমরা পড়ব, তার বায়োকেমিক্যাল মেকানিজম, তার পাথওয়েগুলো, এনজাইমেটিক ফাংশন, এগুলো সমস্ত কিছু আমরা পরের ক্লাসে পড়ব। তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই থাক, পরের ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তাহলে যখন আমরা ডাইজেশন পড়বো, অ্যাবজর্পশন পড়বো, তখন আমরা তাহলে ইন্টেস্টিনাল ভিল্লাইগুলো নিয়ে আলোচনা করবো, তাই তো? তখন আমরা ল্যাকটিয়াল নিয়ে কথা বলবো, ব্লাড ক্যাপিলারিজগুলো ভেতরে কি আছে সেগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা শেষ করি আজকে। এখানেই শেষ করব। ওকে, গুড, খুব ভালো পড়িয়েছো, গুড।